বিসিএস ও চাকরি প্রার্থীদের 7টা ভুল শীর্ষক ওয়েবিনারে তোমাদের সবাইকে স্বাগতম। গত দুদিন আমরা দুটো ওয়েবিনার করলাম। প্রথম ওয়েবিনারে আমরা বিসিএস এর জেনারেল পার্ট কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, বিশেষ করে স্পেশাল বিসিএস এ কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত ওটা নিয়ে কথা বলেছি। লাস্ট সেশন আমরা কথা বললাম মেডিকেল পার্টে কিভাবে প্রস্তুতি নিতে হয়, এবং একটা ব্যাপার আমরা ক্লিয়ার করার ট্রাই করছি যে স্পেশাল বিসিএস বা বিসিএস এর মেডিকেল পার্টের প্রস্তুতি কখনোই পার্ট ওয়ানের প্রস্তুতির মতো না, কখনোই রেসিডেন্সিয়াল প্রস্তুতির মতো না। কারণ বিসিএস এর মেডিকেল পার্ট হচ্ছে খুবই সুপারফিশিয়াল, এবং বিসিএস এ তুমি যদি আগায় থাকতে চাও তাহলে এখানে মেডিকেল পার্ট কখনোই তোমার হচ্ছে যে ক্যাডার নির্ধারক না। বিসিএস এ ক্যাডার নির্ধারক হচ্ছে জেনারেল পার্ট। কারণ মেডিকেল পার্টে যেহেতু কোশ্চেন গুলো ইজি, সুপারফিশিয়াল, সুতরাং এখানে নম্বর খুব কাছাকাছি থাকে। পার্থক্য করে দিবে তোমাকে জেনারেল পার্ট। তো পিটুয়েতে তে আমরা জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট দুটোই খুব গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ পড়াবো আমরা। তবে টাইমিংটা সেক্ষেত্রে অনেকের সাথে নাও মিলতে পারে যে প্রথমে মেডিকেল পার্ট আগে শেষ করাই ফেলবো এরপর জেনারেল পার্ট ধরবো, না আমরা এটা করবো না। আমার সবচেয়ে বড় হচ্ছে জেনারেল পার্ট, তাহলে সেই পার্টটুকু আমরা তোমার শুরুতে ধরবো, এরপর কিছুদিন পর আমরা মেডিকেল সায়েন্সটা শুরু করব। জাস্ট আমরা হয়তো 1 মাস পরে মেডিকেল সায়েন্সটা আমরা শুরু করব। ততদিনের মধ্যে আমরা সার্কুলার পেয়ে যাব এবং আমরা জেনে যাবো যে বিসিএস এখানে কয়টা সিট বা কি অবস্থা সবকিছু আমরা জেনে যাব। গত দুদিন আমরা যে দুটো ওয়েবিনার করলাম, আমরা বলছিলাম কোটি টাকা দামি ওয়েবিনার। তো সেই কোটি টাকা দামি ওয়েবিনারের থেকেও আজকেরটা একদম বিলিয়ন টাকা দামি ওয়েবিনার, মানে আজকের ওয়েবিনারটা একদম তুমি বিলিয়ন টাকা পে করলে এরকম একটা ওয়েবিনার তুমি পাইতে পারো। সুতরাং খুবই দামি একটা ওয়েবিনার। তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকো আমরা কি বলি। এই ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি এবং এই ভুলগুলো যদি না করি, তাহলে আমরা বিসিএস বা যে কোনো চাকরি আমরা ভালো করতে পারবো। শুধু চাকরি না, আমরা লাইফের যে কোনো জায়গায় আমরা অনেক ভালো করতে পারবো ইনশাআল্লাহ। দেখো, যে একটা জেনারেল বিসিএস এ 3 লক্ষ থেকে 3.5 লক্ষ প্রার্থী পরীক্ষা দেয়। আগে আর একটু বেশি ছিল, 4 লাখের কাছাকাছি পরীক্ষা দিত আগে। সেখান থেকে মাত্র 2,000-এর মতো ক্যাডার হয়। আমরা যদি পার্সেন্ট দেখি তাহলে দেখবো মাত্র 0.5% থেকে 0.6% লোকজন ক্যাডার হয়। মানে 1%-এরও কম প্রার্থী ক্যাডার হয় একটা জেনারেল বিসিএস এ। ডাক্তারদের একটা স্পেশাল বিসিএস এ পরীক্ষা দেয় অ্যারাউন্ড 40,000-এর মতো। সে 40,000-এর মধ্যে 2,000 যদি ক্যাডার হয়, তাহলে পার্সেন্টেজটা অ্যারাউন্ড 5%-এর মতো। তাহলে স্পেশালও কিন্তু 5%-এর বেশি কিন্তু ক্যাডার হয় না, 95% কিন্তু কি ফেল করে। তাহলে 95% প্রার্থী কিন্তু ক্যাডার হতে ব্যর্থ হয় স্পেশালে। আর একটা জেনারেল বিসিএস এ 99.5% প্রার্থী কিন্তু ক্যাডার হইতে ব্যর্থ হয়। তার মানে তুমি লাইফে যত রকম পরীক্ষা দিছো তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সাম হচ্ছে বিসিএস। তুমি লাইফে যত পরীক্ষা দিছো তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ। তুমি চিন্তা করতে পারবে না যে কি পরিমাণ প্রতিযোগিতা এখানের মধ্যে হচ্ছে একটা সিটের জন্য। অনেকেই একটা দুটো তিনটা বিসিএস দিয়ে কোন একটা পয়েন্টে গিয়ে সে আশা হারাই ফেলে। অনেকে আছে তোমার বিসিএস এর ট্র্যাকে 43, 44, 45, 46 এবং 47 দিচ্ছে, হ্যাঁ, সামনে আরো দিবে। কয়েকটা বিসিএস দেওয়ার পরে একটা সময় আশা হারাই ফেলে, 2-3টা প্রিলি দেওয়ার পর যখন কি পাশ করে না, তো মনে হয় যেন মনে হয় আর না, আর এটা পারবো না। এখন এই যে বিসিএস এর ট্র্যাকে এই যে আমরা একটা ইঁদুর দৌড়ে যে আমরা সামিল হই, কি হচ্ছে এর ফলে আমাদের? আমরা বিসিএস এর পেছনে ইমোশনকে আমরা ইনভেস্ট করি, আমরা স্বপ্ন দেখি আর বিসিএস ক্যাডার হলে এরকম হবে সেরকম হবে। আমাদের আবেগটা আমরা ইনভেস্ট করি এখানের মধ্যে, আমাদের টাইম ইনভেস্ট করি। ওই সময়টা বিসিএস না পড়ে আমি একটা কাজ করতে পারতাম, একটা ব্যবসা করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু সবকিছু আমরা ত্যাগ করে আমরা বিসিএস এর জন্য টাইম দিচ্ছি। আর টাকা ইনভেস্ট করি, আমরা বই কিনি, বিভিন্ন কোর্সে এনরোল করি, বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে যে আমরা বিভিন্ন ব্যাচে ভর্তি হই, হ্যাঁ। তাহলে টাকা, সময় এবং আমাদের ইমোশন, তিনটাই কিন্তু আমরা ইনভেস্ট করি বিসিএস এর মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। আমরা স্বপ্ন দেখি আরে ক্যাডার হতে পারলে এরকম হবে, হ্যাঁ। লাইফের অনেক আবেগ জড়িত থাকে আমাদের একটা বিসিএস এর সাথে। যখন আমরা ফেল করি তখন আমরা আসলে আমাদের কনফিডেন্স এবং ডিগনিটি দুটাই হারাই ফেলি। কিভাবে? যখন আমরা ভালো করি তখন আমাদের বাবা মা বলে আমার ছেলে খুব ভালো করছে, গার্লফ্রেন্ড বলে তো আমার বয়ফ্রেন্ড খুব ভালো করছে, স্ত্রী বলে আমার হাজবেন্ড খুব ভালো করছে, বড় ভাই বলে আমার ছোট ভাই তো বিসিএস ক্যাডার হয়ে গেছে। সবাই পরিচয়, আত্মীয় স্বজনের পরিচয়, আর আমার তো ছোট ভাই এখানে ক্যাডার দিয়েছে, আমার বড় ভাই এখানে ক্যাডার দিয়েছে। সবাই সেটার অংশীদার হয়। সফলতার অংশীদার কিন্তু সবাই। কিন্তু ব্যর্থ হইলে এই ব্যর্থতার দায়ভার শুধুমাত্র ব্যক্তির
নিজের। তুমি যখন ব্যর্থ হবা, তখন পরিবার বলবে যে এতবার পরীক্ষা দিচ্ছ বাবা, পাশ কি করতে পারতেছো না? যে বাবা তুমি কি কোনো চাকরি পাচ্ছ না এখন? সমাজ তোমাকে বলবে যে এতবার বিসিএস দিচ্ছ, তোমার কি হচ্ছে না? খোঁচা মারবে, আত্মীয় স্বজন খোঁচাবে, সমাজ থেকে খোঁচাবে, বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কেউ খোঁচা দিতে পারে। তাহলে যখন একজন প্রার্থী যখন 2-3বার বিসিএস দিয়ে যখন ফেল করে, তার আত্মবিশ্বাসটা চলে যায়, তখন তার একটা সামাজিক অবস্থান, ডিগনিটি কমে যায়, সবাই বলে যে সে বিসিএস দিচ্ছে, হচ্ছে না, তা পাশ করতে পারতেছে না সে। এরকম অবস্থা আমাদের অনেকেরই। এখন কি করবো তাহলে? এটার জন্য দুশ্চিন্তা করব? দুশ্চিন্তা করে তো আসলে কোনো লাভ হবে না। দুশ্চিন্তা হচ্ছে এমন একটা ঋণ, যে ঋণটা আসলে আমরা করি নাই। তাহলে যে ঋণটা আমরা করি নাই, সেই ঋণের পিছনে আমরা হচ্ছে যে চিন্তা করি কি লাভ হবে? তার দুশ্চিন্তা করে কোনো লাভ হবে না, আমাদেরকে একটা সমাধানের দিকে যাইতে হবে। এখন সমাধানের দিকে যাব কিভাবে? আমাদের সমস্যাটা তো বের করতে হবে আগে। সমস্যাটা কোথায়, কিসের মধ্যে, কেন কাটা দিতে পারতেছে না? দেশে চাকরি কম, সামাজিক সমস্যা, সরকারের সমস্যা, কি অসুবিধা? সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? সমস্যা আসলে তোমার নিজের মধ্যেই। সমস্যা রাষ্ট্রের মধ্যেও না, সমাজের মধ্যেও না, সমস্যা তোমার মধ্যেই। চাকরি না পাওয়ার যে সমস্যাটা, এটা একেবারেই ব্যক্তি নিজের মধ্যে। সমাজের কিছু দায় থাকতে পারে, রাষ্ট্রের কিছু দায় থাকতে পারে, কিন্তু বেশিরভাগ দায় হচ্ছে ব্যক্তির নিজের। কেন? সফলতার জন্য যেটা দরকার তোমার, তোমার প্রয়োজন 80% মাইন্ডসেট। মাইন্ডসেট লাগবে ঠিকঠাক, মেকানিজম লাগবে 20%। এখন মেকানিজম নিয়ে তুমি অনেক চেষ্টা তদবির করলা, কেমনে তুমি ক্যাডার হবা, কিন্তু তোমার মাইন্ডসেট ঠিক নাই, মাইন্ডসেটের প্রবলেম আছে, তাহলে সমস্যা। আগে নিজের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। কেমনে ঠিক করব? কি প্রবলেম মাইন্ডসেটে? তোমার চিন্তা, তোমার নলেজ, তোমার স্কিল, তোমার লাইফস্টাইল, তোমার ভীষণ, সবকিছুই আসলে তোমার পোটেনশিয়ালকে লিমিট করে, সবকিছুই। আমরা আজকে সবকিছু নিয়ে কথা বলবো, তোমার থিঙ্কিং, থিঙ্কিং স্টাইল নিয়ে কথা বলবো, তোমার লাইফস্টাইল নিয়ে কথা বলবো, তোমার ভীষণ নিয়ে কথা বলবো। যা কিছু তোমার পোটেনশিয়ালকে লিমিট করে দিচ্ছে, আমরা আজকে সবকিছু নিয়ে কথা বলবো। আর যারা পুরো অভিনয়টা মনোযোগ দিয়ে শুনবা, তারা ইনশাল্লাহ পুরো একটা দিক নির্দেশনা পেয়ে যাবা। দেখো, এই যে আমাদের, এই যে ফেলিওর আমাদের, হ্যাঁ, এই ফেলিওরের মধ্যে আমাদের 99% হার্ম হচ্ছে আমাদের মাথার মধ্যে। হ্যাঁ, এবং আমাদের চিন্তাটা হচ্ছে 99% ক্ষেত্রে দায়ী। 1% হয়তো হইতে পারে আমাদের রিয়েলিটি, আমাদের এখানে চাকরির পোস্ট কম, এত লোকজন পাশ করতেছে, সে অনুযায়ী চাকরি নাই, হ্যাঁ, এটা 1% হতে পারে। আসলে আমাদের মাথার মধ্যে যে চিন্তা, আমাদের যে নেগেটিভিটি, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। এখন কি নেগেটিভিটি আমাদের? আমাদের মধ্যে সারাক্ষণ একটা নিউরাল কেওয়াজ হতে থাকে। কি কেওয়াজ হতে থাকে? কনসাস মাইন্ড বলতেছে যে আমাকে পাশ করতে হবে, আমাকে ক্যাডার হইতে হবে। সাবকনসিয়াস মাইন্ড বলে দিচ্ছে আমি তো প্রাইভেট মেডিকেল থেকে পড়ছি, আমার দ্বারা হবে না। আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমার দ্বারা হবে না। আমি তো অত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার দ্বারা হবে না। কনসাস মাইন্ড বলতেছে আমাকে অবশ্যই, আমাকে প্রস্তুতি নিতে হবে। সাবকনসিয়াস মাইন্ড বলে আমি তো ট্যালেন্টেড না, আমি তো অত ভালো না, আমি তো সাধারণ জ্ঞান পারি না, আমি তো ইংলিশ পারি না, আমি তো বাংলা পারি না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমাদের কনসাস মাইন্ড বলে আই নিড টু স্টাডি, আমাদের পড়তে হবে। সাবকনসাস মাইন্ড বলে পড়ে কি হবে যদি ফেল করি? যদি ফেল করি তাহলে কি হবে? সারাক্ষণ এই যে আমাদের মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে, এটা হচ্ছে আমাদের 99% হার্মের কারণ। দেখো, আমাদের ব্রেনটা হচ্ছে একটা কম্পিউটারের মতো, একটা সুপার কম্পিউটারের মতো। এবং এই সুপার কম্পিউটারের মধ্যে তুমি একদম যেভাবেই কথা বলবা, এটা সারাক্ষণ ইনস্ট্রাকশন ফলো করে। তুমি তো ঠিক যেভাবে প্রোগ্রাম করবা, ঠিক সেভাবে সে চলবে। এবং তুমি তাকে যেভাবে চালাতে চাইবা, সে সেভাবে চলবে। এখন তুমি মনকে যদি বলো আজকে ভালো লাগতেছে না, আরফিন ভাই ওয়েবিনারটা শুনবো না, তোমার ব্রেন বলবে ইয়েস বস, শোনার দরকার না আজকে, এখন এটা পরে রেকর্ড দেখে নিয়ে। তুমি যদি বলো, ব্রেনকে যদি ইনস্ট্রাকশন যদি দাও, এই বছর মনে হয় আর প্রস্তুতি আর হচ্ছে যে নেওয়া দরকার নাই, নেক্সট ভালো করে পড়বো, তোমার ব্রেন বলবে ইয়েস বস, নেক্সট ভালো করে পড়েন। তুমি যদি ব্রেনকে বলো আজকে আর কি পড়ার টাইম নেই, আজকে কালকে পড়বো, তোমার ব্রেন বলবে ইয়েস বস, কালকে থেকে পড়লে ভালো হবে। তুমি যদি ব্রেনকে বলো না আমি এখন পড়তে বসবো, আমাকে পড়তে হবে, ব্রেন বলবে হ্যাঁ এখনই পড়তে হবে। তুমি ঠিক যেভাবে চিন্তা করবা, তুমি যেভাবে সেলফ টক রান করবা, তোমার ব্রেন ঠিক সেভাবেই কিন্তু প্রোগ্রাম, তোমার ব্রেন ঠিক সেভাবে চলবে, তুমি যেমনি ইনস্ট্রাকশন দিবে সেভাবে চলবে। আসল প্রবলেমটা হচ্ছে তোমার তাহলে ব্রেনটা আগে ঠিকঠাক করতে হবে। এখন তোমার ব্রেনটা, তোমার মনটাকে যদি ঠিকঠাক করতে হয়, কি করতে হবে? আগে তোমার বিশ্বাসটা ঠিক করতে হবে, আগে তোমার মাইন্ডসেট ঠিকঠাক করতে হবে। আর বিশ্বাস যদি তুমি ঠিকঠাক যদি করতে পারো, তাহলে সেই অনুযায়ী তুমি অ্যাকশন গ্রহণ করতে পারবা।
আর অ্যাকশন যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি সেটা অ্যাচিভ করতে পারবা। আর অ্যাচিভ করতে করতে একটা সময় তোমার প্রোগ্রেস হবে। এটা বলে বাপ মডেল। হ্যাঁ, তাইলে এই বাপ মডেল যদি ফলো করো, এটা হচ্ছে আমি একজন বিজনেস কোচের একটা তোমার হচ্ছে যে কোর্স করছিলাম, আমার নাম কোচ কাঞ্চন, স্লাইড গুলো ওনার থেকে নেয়া। হ্যাঁ, তো বিজনেস থেকে শুরু করে চাকরি প্রার্থীর প্রস্তুতি শুরু করে যে কোনো কিছুতে আমি চিন্তা করছি এই জিনিসগুলো খুবই কাজে লাগে। এই অনেকগুলো স্লাইড আমরা আমরা সেই কোর্স থেকে হচ্ছে যে নেয়া। তো আমি চিন্তা করলাম আসলে তো তাই, আমাদের তো বিশ্বাসের মধ্যে যদি সমস্যা যদি থাকে, তাহলে এখানে যে প্রথমে যদি প্রবলেম থাকে বিলিভে, তাহলে অ্যাকশনও নেওয়া হবে না, অ্যাচিভও করতে পারবে না, প্রোগ্রেসও হবে না। তো আগে তো প্রথম আমাদের বিলিফ সিস্টেমটাকে ঠিক করতে হবে। তুমি ঠিক যে জিনিসটা বিশ্বাস করবা এবং তোমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটাকে অনুভব করবা, ওইটাই একসময় রিয়েলিটিতে কনভার্ট হবে। কিন্তু তুমি যদি বিশ্বাস করতে না পারো আমার পক্ষে ক্যাডার হওয়া সম্ভব, তাহলে এটা কোনোদিনই তুমি পারবা না। আগে বিশ্বাস করতে হবে, আমি প্রাইভেট মেডিকেল থেকে পড়ছি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমি ভালো স্টুডেন্ট না, আমি 3বারে ফাইনাল পাস করছি, আমি এক চান্সে কোনো প্রফ পাস করতে পারি নাই, আমার বন্ধুরা আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, আমি মনে হয় পারবো না, 40,000 পরীক্ষা দিলে আমি কিভাবে নিজের জন্য 2,000 সিট পাবো, মাত্র 5% টিকে আমি সেখানে কিভাবে পারবো। এই বিশ্বাস সিস্টেম আগে ঠিক করতে হবে যে না, আমি 5%ও যদি ক্যাডার হয় সেখানের মধ্যে আমি একজন ক্যাডার হব। আমি কোন মেডিকেল থেকে পড়ছি, কোন ইউনিভার্সিটি থেকে পড়ছি, সেটা কোনো ব্যাপার না, আমি ইনশাল্লাহ ক্যাডার হব। আমি ছোটবেলায় কেমন মেধাবী ছিলাম সেগুলো কোনো ব্যাপার না, আমি ইনশাল্লাহ ক্যাডার হব, আমি পারবো। এই বিশ্বাসটাকে নিজেকে ঠিক করতে হবে। সো বিলিফ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। দেখো, যদি তোমার বিলিফ যদি খুবই স্ট্রং যদি হয়, কোনো কিছু তোমাকে থামাতে পারবে না। কিন্তু তোমার মধ্যে যদি নেগেটিভ বিশ্বাস যদি থাকে যে হচ্ছে যে আমি মনে হয় পারবো না, ফেল করলে কি হবে, আজ প্রস্তুতি নিয়ে কি হবে যদি ফেল করি, লোকে কি বলবে, তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি যদি সবসময় চিন্তা যদি করো যে মনে হয় হবে না, মনে হয় পারবো না, আর লোকে কি বলবে, ফেল করলে কি হবে, আরে যদি ফেল করি তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবো না, তোমার মধ্যে যদি ফিয়ার থাকে, ফ্রাস্ট্রেশন যদি থাকে, তাহলে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এখন তোমার যে বিশ্বাসের সিস্টেম, এই বিলিফ সিস্টেম অনলি অ্যাকসেপ্টস ইনফরমেশন। সে তো ইনফরমেশন নিতে পারে সে, এবং সে ইনফরমেশন অনুযায়ী নিজেকে আপডেট করতে পারে। তাহলে তোমার যে এক্সিস্টিং যে বিলিফ আছে, তুমি চিন্তা করতেছো আমি প্রাইভেট মেডিকেল থেকে পাশ করছি, আমি কয়েকবার প্রফেসর ফেল করছি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছি, আমি ভালো স্টুডেন্ট না, এই ফিল্টারটাকে বাদ দিতে হবে। আগে চিন্তা করতে হবে প্রাইভেট মেডিকেল থেকে পড়েও অনেকেই ক্যাডার হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েও আমার আগে অনেকে ক্যাডার হয়েছে। ছোটবেলায় অনেক ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু পরবর্তীতে অনেক ভালো পড়াশোনা করে অনেকে ক্যাডার হয়েছে। আগে তোমার ফিল্টারটা আগে ঠিকঠাক করতে হবে, ইনফরমেশন ঠিকঠাক করতে হবে। তুমি আগে চিন্তা করে দেখো যে প্রাইভেট মেডিকেল থেকে পড়ে কেউ ক্যাডার হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, অনেকে হয়েছে, তাহলে আমিও পারবো। ন্যাশনাল থেকে পড়ে ক্যাডার হয়েছে কিনা, হ্যাঁ অনেকে হয়েছে, তাহলে আমিও পারবো। ছোটবেলা অনেক ভালো স্টুডেন্ট ছিল না, পরবর্তীতে পড়াশোনা করে ক্যাডার হয়েছে, এরকম আছে কিনা অনেকে, হ্যাঁ অনেকে আছে, তাহলে আমিও পারবো। তাহলে তোমার ফিল্টারটাকে আগে আগে সেট করতে হবে। তোমার ফিল্টার ছিল আগে কি, যে আমি দেখছি প্রাইভেটে পড়ে ক্যাডার হয় না, ন্যাশনাল থেকে পড়ে ক্যাডার হয় না, হ্যাঁ ভালো স্টুডেন্ট না হলে ক্যাডার হয় না, এটা ছিল আগে তোমার ফিল্টার। তাহলে ফিল্টারটাকে আগে উল্টায় দাও, উল্টায় আগে তুমি ইনফরমেশন আগে ধারণ করো। আগে দেখো যে তোমার মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো, সেগুলো আগে তুমি পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করতে পারো কিনা দেখো। আগে দেখো প্রাইভেটে পড়া, ন্যাশনালে পড়া, কম ভালো স্টুডেন্ট, তাদের মধ্যে কে ক্যাডার হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে চিন্তা করো তাহলে আমিও পারবো। তুমি নিজেকে একটা মিথ্যা কথা বলো, কি বলো, চিন্তা করো আমি যে ক্যাডার হয়ে গেছি, চিন্তা করো যে আমি ক্যাডার হয়ে গেছি। তুমি আইনের সামনে দাঁড়াও যে আমি একজন বিসিএস ক্যাডার, আমি দেশের জনগণের সেবা করতেছি, আমি একজন বিসিএস ক্যাডার ডাক্তার, সমাজে আমার একটা অবস্থান ক্রিয়েট হয়েছে, আমি সরকারি হাসপাতালে রুগী দেখতেছি, সব আমাকে স্যার বলতেছে, আমি মানুষের ট্রিটমেন্ট দিচ্ছি, সব আমাকে অনেক দোয়া করতেছে। পজিটিভ চিন্তা করো তুমি এখানের মধ্যে। হ্যাঁ, বা তুমি যদি এখানে নন ডক্টর অনেকে আসো আজকের ওয়েবিনারের মধ্যে, যারা নন ডক্টর, তারা চিন্তা করো যে আমি প্রজাতন্ত্রের একজন ক্যাডার অফিসার হয়েছি, অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে আমার কাছে আসতেছে, আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। আমি একজন পুলিশ অফিসার, অনেক মানুষ তাদের সমস্যা নিয়ে আসতেছে, আমি তাদের সমস্যার সমাধান করে দিচ্ছি, আমি তাদের হেল্প করতেছি। যে ভিকটিম, ভিকটিমকে সাহায্য করতেছি, অপরাধীকে আমি পাকড়াও করতেছি। আমি একজন অ্যাডমিন অফিসার, আমি রাষ্ট্রের উন্নয়নে হেল্প করতেছি। আমি এখন আমি কি সমাজসেবা অফিসার, আমি অনেক গরিব মানুষকে হেল্প করতেছি। তুমি পজিটিভ চিন্তা করো, আমি ক্যাডার হয়ে গেছি, এর ফলে আমার সামাজিক অবস্থান অনেক বেড়ে গেছে। আমার আব্বা মা অনেক প্রাউড ফিল করতেছে, আমার আব্বা মা বলতেছে আমার ছেলেটা বিসিএস ক্যাডার, আমার মেয়েটা বিসিএস ক্যাডার, আমার বোন বলতেছে আমার বড় ভাই বিসিএস ক্যাডার।
আমার ভাই বলতেছে যে আমার ছোট ভাই বিসিএস ক্যাডার, আমার আত্মীয় স্বজন আমাকে এখন এখন পরিচয় দিচ্ছে। তুমি পজিটিভ একটা চিন্তা করো, নিজেকে একটা মিথ্যা কথা বলো আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি এখন। এর ফলে তোমার যে ভালো লাগা অনুভূতিটা কাজ করবে, এরপরে তোমার মধ্যে একটা পজিটিভ একটা ভাইব কাজ করবে, তাহলে আমাকে ক্যাডার হইতে হবে। তা এই পজিটিভ অনুভূতিটা পাওয়ার জন্য আমাকে এখন ক্যাডার হওয়া দরকার। একটা জিনিস মনে রাখবা, যে প্রাণীর সাথে মানুষের যে পার্থক্য, প্রাণীরা কিন্তু নিজেদের ফেট চেঞ্জ করতে পারে না। আ ফিশ ক্যানট সে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ। তো ডলফিন ক্যানট ভিজিট ক্রুজ, ডলফিন সবসময় সমুদ্রে থাকবে। এখন ডলফিন বলতে পারবে না যে আমি তাজমহল ঘুরবো, আমি পৃথিবীর সুন্দর জায়গাগুলো ঘুরবো। ডলফিন বলতে পারবে না। একটা মাছ সে বলতে পারবে না আমি তো ডাঙায় উঠবো, ডাঙা কেমন আমি দেখবো, ও পানিতে থাকবো ওইটা। কিন্তু হিউম্যান বিইং কিন্তু নিজের ফেট চেঞ্জ করতে পারে, নিজের লাইফ চেঞ্জ করতে পারে। তাইলে তুমি যেটা ডিজার্ভ করো, তুমি সে অনুযায়ী যদি কাজ করো, তাহলে তোমার লাইফে লাইফটাকে তুমি নতুন করে ক্রিয়েট করতে পারবা। হিউম্যান বিং এর সামর্থ্য আছে যে নতুন কিছু করার। সে যে অবস্থায় থাকে এটা চেঞ্জ করতে পারে। সে একটা গরু, সে তার লাইফ চেঞ্জ করতে পারবে না। একটা হাতি তার লাইফ চেঞ্জ করতে পারবে না। একটা বাঘ সে যেমন জন্মগ্রহণ করছে এমনি থাকবে। কিন্তু একটা মানুষ নিজের ফেট, নিজের লাইফ সে চেঞ্জ করতে পারে, নতুন করে তার লাইফটা সে লিখতে পারে। মানুষের সেই সামর্থ্য আছে, অন্য কোনো প্রাণীর নাই। এখন আমরা যখন ব্যর্থ হই আমরা তখন চিন্তা করি যে আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার বাসায় অনেক কাজ ছিল, বাসায় অনেক মেহমান, আমার হাজবেন্ড হেল্প করে নাই, আমার শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ না, আমার বাসা থেকে সাপোর্টিভ না, আমার আব্বা আম্মা সাপোর্টিভ না, অনেক ঝামেলা ছিল, আমার কাছে টাকা ছিল না, আমি বই কিনতে পারি নাই, আমি কোনো ভালো কোচিং এ ভর্তি হতে পারি নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার বাচ্চা হয়েছে, আমার বাচ্চাকে টাইম দিতে হয়েছে। আমরা অনেক রকম কথা বলতে পারি, কিন্তু এই কথা বলা তো কোনো সমাধান নেই, তো ব্লেম গেম জাস্ট। কারণ এটা আমাদেরকে একটা কমফোর্ট দেয়। তখন আমাদের ফেলিউরের পিছনে একটা যুক্তি সে দিচ্ছে। এখন বিসিএস ক্যাডার হওয়া, ভালো ভালো চাকরি করা, এটা আমার চয়েস। যেটা আমার চয়েস, তাইলে আমার চয়েসটা ফুলফিল করার জন্য আমাকে চিন্তা করতে আমি কিভাবে টাইমটা আমি কিভাবে বের করব। আমার বাচ্চা আছে, এখন আমি তো ক্যাডার হতে চাচ্ছি, তাহলে আমি বাচ্চার পাশাপাশি টাইম ম্যানেজ করে কিভাবে পড়াশোনা দিব আমাকে চিন্তা করতে হবে। কিন্তু বাচ্চা আছে সেজন্য বসে থাকবো এটা বললে তো হবে না। আমার সংসার, আমি খুব ব্যস্ত থাকি, আমি রান্না বান্না করতে হয় এখন, হ্যাঁ করতে হয়। তাহলে আমাকে চিন্তা করতে হবে টাইমটা কেমন ম্যানেজ করে নিব, কারণ আরেকজন এসে আমার টাইম ম্যানেজ করে দিবে না। তাহলে আমরা এখন থেকে যদি চিন্তা করি যে আমরা সবাই সমান অপরচুনিটি নিয়ে জন্মগ্রহণ করি নাই, সমান সুযোগ নাই, প্রত্যেকের লাইফে কোনো না কোনো প্রবলেম আছে। সেই প্রবলেমটাকে আমরা ব্লেম হিসেবে না দেখে আমরা চিন্তা করবো তাহলে আমি এই প্রবলেমটা মোকাবেলা করে কিভাবে পড়াশোনার টাইম বের করতে পারবো। কারণ আমাকে বাচ্চা পালতে হয়, আমাকে সংসার করতে হয়, আমার হাজবেন্ড সাপোর্টিভ না, আমার শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ না, আমার ফ্যামিলি সাপোর্টিভ না। এই ব্লেম করে তো কোনো লাভ হবে না আমার। এই ব্লেম করলে তো আমি কাটার হয়ে যাব না। এটা করে একটা মনোশান্তি পাবো, হ্যাঁ হ্যাঁ আমি তো এই জন্য পারি নাই। আমি কি জন্য পারি নাই, এই এক্সকিউজ দিয়ে আসলে কোনো লাভ হবে না। আমাকে চিন্তা করতে হবে, আমাকে ম্যানেজ করতে হবে সবকিছু। ম্যানেজ করে তারপর আমাকে পড়াশোনার টাইম বের করতে হবে। এখন আমরা যদি ক্যাডার হইতে চাই, ভালো চাকরি করতে চাই, বা লাইফে ভালো কিছু করতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে থিঙ্কিং। আমরা তো আসলে কায়িক পরিশ্রম করতেছি না, তাই না? আমরা তো মাটি কাটতেছি না, আমরা তো বিল্ডিং বানাচ্ছি না, কনস্ট্রাকশন কাজ করতেছি না, আমাদের সব কাজ কি থিঙ্কিং, চিন্তার মাধ্যমে আমরা কাজ করি। যখন তুমি ভালো চিন্তা করতে পারবা তখন তুমি বেটার ডিসিশন নিতে পারবা। আর যখন তুমি বেটার ডিসিশন নিতে পারবা একটা সময় তুমি বেটার অ্যাকশন টেক করতে পারবা। আর যখন তুমি বেটার অ্যাকশন টেক করবা একটা সময়ে গিয়ে তুমি বেটার রেজাল্ট করতে পারবা। এটাই ফাউন্ডেশন অফ অল সাকসেস। সেটা হোক ব্যবসা, হোক চাকরি, হোক বাইরে পড়তে যাওয়া, হোক ধনী হওয়া, যে কোনো কিছুর জন্য তোমাকে আগে ভালোভাবে চিন্তা করতে জানতে হবে। যদি ভালো করে চিন্তা করতে পারো তাহলে তুমি বেটার ডিসিশন নিতে পারবা। তাহলে আমরা ভালো চিন্তা করার জন্য, স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক থিঙ্কিং করার জন্য আমরা কি কি স্টেপ আমরা ফলো করতে হবে। আগে তুমি চিন্তা করো যে এই মুহূর্তে তুমি কোথায় আছো, এটা আগে চিন্তা করো। যে এই মুহূর্তে আমার অবস্থা হচ্ছে আমি অনেকদিন পড়াশোনার বাইরে ছিলাম, আমি পড়াশোনার ট্র্যাকে নাই, আমি পুরো পড়াশোনা এতদিন করতে পারি নাই। তাহলে হচ্ছে যে আমার বর্তমান অবস্থা কোন জায়গায় আছি আমি, আমি একটা বিসিএস পরীক্ষা যদি দিতে হয় আমি কোন সাবজেক্ট আমার কেমন প্রবলেম আছে, আমি যদি পরীক্ষাটা যদি ডিসেম্বর মধ্যে যদি হয় তাহলে আমার প্রস্তুতি কতটুকু আছে। আমি বিসিএস ক্যাডার হয়ে গেলাম, হয়ে যাওয়ার পরে 2 বছর আমার প্ল্যান কি, 3 বছর পর প্ল্যান কি, 5 বছর পর প্ল্যান কি আমার। এটা একদম ক্লিয়ার কাট লাইফে প্ল্যান থাকতে হবে যে আমি 2 বছর উপজেলায় থাকবো, থেকে এসে এরপর আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবো, পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমি চলে আসবো, 5 বছরের মধ্যে আমি কনসালটেন্ট হয়ে যাব। এইভাবে তোমাকে একদম
ক্লিয়ার তোমার থিঙ্কিং থাকতে হবে। আমি যেখানে যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমি কিভাবে যাব, কোন প্রসেসে যাব, আমি আমার দুর্বলতা কোন জায়গায়, আমার সামর্থ্যের জায়গাটা কোনটা, এবং আমি যেখানে যেতে চাই সেখানে যাওয়ার জন্য এক্স্যাক্টলি কি কি স্টেপ লাগবে, যে স্টেপগুলো ফলো করে আমি যেখানে যেতে চাই সেখানে আমি পৌঁছাতে পারবো। সেই জায়গায় যদি পৌঁছাতে হয় আমাদেরকে আসলে তিনটা যুদ্ধে লড়তে হবে। প্রথম যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের, প্রথম যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের। দ্বিতীয় যুদ্ধটা হচ্ছে নিজের সাথে নিজের চারপাশ, নিজের যেখানে পড়াশোনা করতেছে সে পরিবেশ, নিজের ফ্যামিলি মেম্বার, নিজের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, নিজের চারপাশ। সর্বশেষ লড়তে হবে তোমার কম্পিটিটরদের সাথে। তো এই যে আমি যে প্রথম যে বলতেছিলাম যে স্পেশালে 40,000 পরীক্ষা দিয়ে 2,000 কাটার হবে, তাহলে তো আমার অনেক কম্পিটিটর। জেনারেল বিসিএস এ 3.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে হচ্ছে যে পরীক্ষার্থীর মধ্যে কত ক্যাডার হয়, 2,000-এর মতো ক্যাডার হয়। তাহলে জেনারেল বিসিএস এ এখানের মধ্যে এত কম্পিটিটর, তাহলে এদের সাথে ফাইট, তাহলে আমরা কতগুলো ফাইট লড়তেছি, নিজের সাথে নিজের ফাইট লড়তেছি আমরা। তারপর হচ্ছে আমরা আমরা সারাউন্ডিং এর সাথে আমরা একটা লড়াই করতেছি, এবং এত কম্পিটিটর এদের সাথে আমরা লড়তেছি। এই তিনটা যুদ্ধের মধ্যে তাহলে কোন যুদ্ধটা খুব ভয়াবহ? আমরা নর্মালি থিঙ্কিং করলে মনে হচ্ছে যেরকম 40,000-এর মধ্যে 2,000 লোকজন ক্যাডার হবে, তাহলে তো ওইটা মনে বেশি ভয়াবহ আমাদের হচ্ছে যে ফাইট। জেনারেলের লোকজন মনে করতে পারে 3.5 লাখ থেকে 2,000 ক্যাডার হবে, তাহলে তো এটা অনেক বড় একটা ফাইট। তার মানে আমরা মনে করতে পারি যে এই লড়াইটা মনে অনেক বড়, এই লড়াইটা মনে অনেক কঠিন। কিন্তু এই লড়াইটা সবচেয়ে সহজ লড়াই। এটা কোনো লড়াইও না, এখানে কোনো যুদ্ধই হয় না। আসল লড়াই হচ্ছে নিজের সাথে নিজের লড়াই। মেইন লড়াইটি হচ্ছে এটা। তাইলে আমরা যেটাকে হচ্ছে যে লড়াই মনে করতেছি, যে আমাকে এত কম্পিটিটর ফেস করতে হবে, আসলে এটা অ্যাবসলিউটলি রং। আমাকে এত কম্পিটিটর ফেস করা লাগতেছে না, আমাকে ফেস করা লাগতেছে নিজেকে। নিজের মধ্যে আমাদের সমস্যা। এখন এই যে নিজের মধ্যে যে আমাদের সমস্যা, এটা যদি আমরা জয় করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের কি টু সাকসেস ফর উইনিং দ্য ব্যাটল। নিজের সাথে নিজের যে আমাদের লড়াই, এটা যদি আমরা জিততে পারি। এখন আমরা নিজের সাথে নিজের যে লড়াইটা, এটা তাহলে আমরা জিতবো কিভাবে? এটা জেতার জন্য আমাদের কি করণীয়, কি করলে আমরা জিতবো, বা সমস্যাটা কোথায় নিজের সাথে, এটা আমরা একটু দেখি। চলো আমাদের আজকে 7টা ভুল নিয়ে কথা বলবো বলছিলাম। প্রথম ভুল, ভুল নাম্বার 1, এটা হচ্ছে নেক্সট ডিজিজ। ভয়াবহ একটা ভুল। এই নেক্সট ডিজিজ আক্রান্ত হইলে আমরা কি করি? এই নেক ডিজিজে যারা আক্রান্ত এরা সবসময় মনে করে যে হচ্ছে যে কোনো একদিন সে পড়ার টেবিলে বসবে। যে দেখো পৃথিবীতে মোস্ট পিপল স্পেন্ড দেয়ার এন্টায়ার লাইফ অন এ ফ্যান্টাসি আইল্যান্ড কল সামডে আইল্যান্ড। এরা কি করে? এরা হচ্ছে সামডে আই উইল ডু দ্যাট, সামডে আমি ওটা করব, সামডে আমি সেটা করব, সামডে আমি একটা ব্যবসা করব, সামডে আমি বিসিএস এর প্রস্তুতি নিব, সামডে আমি একটা মাস্টার্স করব, হ্যাঁ, সামডে আমি বিদেশ যাব, সামডে আমি ওটা করবো, সামডে আমি পয়সাওয়ালা হবো। এই যে সামডে আইল্যান্ড থেকে এরা বেরোতে পারে না। এই চিন্তাটা কি? যে আমাদের এখানে অনেক স্টুডেন্টকে আমি ফলো করি যারা ব্যালির বিসিএস থেকে প্রস্তুতি নিচ্ছে। ওরা কি করছে? ওরা ব্যালিশ ইন্টার্ন ছিল, চিন্তা করছে এখন তো ইন্টার্ন নেই, থাকে এটা চলে যাচ্ছে কোনো মতে, আচ্ছা 43 ভালো করে পড়বো। 43 চলে আসছে, 43 এদিক সেদিক করে 43 মিস করছে। আচ্ছা ঠিক আছে 40 ভালো করে পড়বো। তারপরে পড়তে পড়তে 44 আর ঠিক মতো পড়ে নাই। আচ্ছা 45 ভালো করে পড়বো। এরকম বলতে বলতে 45 প্রিলি শেষ, পাস করা নেই, 46 ভালো করে পড়বো, 46ও শেষ। এরপরে এটা শুরু করছে 47 ভালো করে পড়বো। কদিন পরে 47 বিসিএস হবে। আমি অসংখ্য স্টুডেন্টকে চিনি আমাদের এখানে যারা 42 বিসিএস থেকে বিসিএস এর ট্র্যাকে আছে। আমি অসংখ্য স্টুডেন্টকে আমাদের এখানে চিনি যারা 43 বিসিএস থেকে ট্র্যাকে আছে। এখন পর্যন্ত ওদের নেক্সট ডিজিজ শেষ হয় নাই। ওরা নেক্সট বিসিএস ভালো করে পড়বে, পরের বার ভালো করে পড়বো। ওরা কি কি অজুহাত? আচ্ছা আমার তো 47 বিসিএস এর আগে আমার বিয়ের অনুষ্ঠান আছে, আমি 48 থেকে ভালো করে পড়বো। এরকম আমি অনেকে চিনি যে আমার তো এই বিসিএস এর পরে আমার বিয়ে হবে, তাহলে আমি বিয়েটা আগে শেষ শেষ করি, এরপর আবার আমি ভালো করে পড়বো। 25 সাল আমার দ্বারা মনে হবে না, 26 সাল থেকে ভালো করে পড়বো। এবং এই রোগটা শুরু হয় আগামীকাল থেকে পড়বো দিয়ে।
ওর ওর চিন্তা করতেছে, সে কেমন কেমন টাইম লস করছে, অনেক গভীর চিন্তা করছে সে, হায় রে আমি তো 43 মিস করছি, 44 মিস করছি, 45 মিস করছি, 46 মিস করছি, সব তো মিস করছি। এটা নিয়ে সে গভীর হতাশায় ভোগে। ভোগার পরে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে আগামীকাল থেকে ভালো করে পড়বো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠবো 6টা বাজে, তারপর ভালো করে পড়বো। তো আগামীকাল সকাল 6টায় সে অ্যালার্ম দেয়, অ্যালার্ম দিয়া অ্যালার্মটা অফ করে সে সকাল 9টায় ঘুম থেকে উঠে। তারপর চিন্তা করে আজকে তো সকাল ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে, একটা কাজ করি আজকে আর না, আগামীকাল থেকে পড়বো। এইভাবে তার ওই আগামীকাল আর কখনোই আসে না। তাহলে এই নেক্সট ডিজিজে যারা আক্রান্ত এরা সবসময় ফিউচার টেন্সে কথা বলে, যে আগামীকাল থেকে পড়বো, আগামী সপ্তাহ থেকে পড়বো, পরশু থেকে পড়বো, এই বিসিএসটা যাক তারপরে পড়বো, অমুক জিনিস শেষ করি তারপরে পড়বো। এরা সবসময়, এটা হলো একটা ফিউচার ডিজিজ, এটা ডেঞ্জারাস একটা ডিজিজ, এটা জেনেটিক প্রবলেম এটা। একদম এটা এরা ছোটবেলা থেকে এরা নেক্সট ডিজিজে আক্রান্ত। এই ডিজিজে যে আক্রান্ত তার লাইফে গোল ফিল আপ করা খুবই কঠিন। প্রথমত এই রোগ থেকে বাড়িতে হবে আগে। কোনো নেক্সট বলে কিছু নাই, আমি আজকে এখন থেকে পড়বো, এই মুহূর্তে পড়বো, এখন বইগুলি এখন পড়া শুরু করে দিব আমি, কালকে সকাল থেকে কেন পড়বো, আমি এখন থেকে পড়বো। তাইলে এই নেক্সট কে নাওতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট। আমি সামনে 47 হবে, এইটাই আমি ভালো করে দিব। 47 পরীক্ষার 2 মাস 3 মাস আছে, এই 2-3 মাস ভালো করে পড়ে 47 দিব। স্পেশালের জন্য আমি ওয়েট করবে কেন? স্পেশাল হবে 48, কবে হবে? আমি স্পেশালের জন্য কেন করবো? আমার সামনে 3 মাস সময় আছে, এই 3 মাস ভালো করে পড়ে আমার সামনে পুরা এপ্রিল মাসের মধ্যে ম্যাক্সিমাম দিনে আছে, এখনো এপ্রিল মাসের প্রায় 22 দিন আছে আমার আমার সামনে, মে মাসের আমার পুরো 1 মাস আছে, জুন মাসে 27 দিন আছে আমার কাছে, তাহলে আমার কাছে প্রায় 3 মাসের মতো আছে। তাইলে যেখানে 45 দিন পরে, 1.5 মাস পরে অনেকে ক্যাডার হয়েছে, 1.5 মাস পরে অনেকে প্রিলি পাস করছে, তাহলে আমার সামনে আরো 90 দিন আছে, 90 দিন না সরি, আমরা 80 দিনের মতো আছে। 80 দিন ভালো করে পড়বো আমি। তাহলে যারা যারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে যে আমি 47 জেনারেল বিসিএস ভালো করে দিব না, 48 স্পেশাল হবে ওইটা ভালো করে দিব, না, নেক্সট কে নাওতে কনভার্ট করতে হবে, আমি 47 বিসিএস ভালো করে দিব। কারণ স্পেশাল বিসিএস এ চান্স পাইলে তার থেকে, স্পেশাল বিসিএস এ যারা টিকবে তারা যতদিন প্রমোশন পাবে তার থেকে অনেক আগে প্রমোশন পাবে জেনারেল বিসিএস এর লোকজন, কারণ স্পেশালে তোমার এখানে ক্যান্ডিডেট অনেক বেশি। ধরো এখানে মেডিসিনের লোকজন থাকবে 200, তাইলে ওই 200 জন লোকের মধ্যে এখানে প্রমোশনের জন্য একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ চলবে। সার্জারির লোক থাকবে 200-300, একটা সাবজেক্টে 200-300 করে লোক থাকবে, গানের লোক থাকবে 200-300 করে, স্কিনের লোক থাকবে 50-60 জন 100 জন, হ্যাঁ। তাহলে নিজেদের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই চলবে, এতে সবাই সিরিয়ালি প্রমোশন হবে। কিন্তু তার চেয়ে 47 ডাক্তার কম চান্স পাবে, ডাক্তার এখানের মধ্যে 300, 350, 400, 500 চান্স পাবে, ওখানের মধ্যে ক্যাডার হওয়া খুবই সহজ। তাহলে এখানে যদি ক্যাডার হয়ে যেতে পারি এখানের মধ্যে, তাহলে আমি 48 স্পেশালের জন্য কেন আমি অপেক্ষা করব? আমি এটাই ভালো করে চেষ্টা করবো, কারণ এটা হলে আমি প্রমোশন আগায় থাকবো, আমি বিসিএস ব্যাচে সিনিয়র থাকবো, এবং আমি লাইফে অনেক দূর আগায় থাকবো। এবং 47 যারা ক্যাডার হবে তারা 48 কমপক্ষে 5 থেকে 6 বছর আগে প্রমোশন পাবে। যেরকম 39 স্পেশালে যারা, তারা যতদিন প্রমোশন পাবে, তারা প্রমোশন পাবে 37-38 কমপক্ষে 5 বছর পরে, কারণ 37-38 লোক কম, হ্যাঁ, এরা আগে আগে প্রমোশন পাবে। 39 নিজেদের মধ্যে অনেক লোকজন, 5 থেকে 6 বছর লেগে যাবে নিজেদের, তোমার হচ্ছে যে এখানে প্রমোশনের সিরিয়াল গুলো শেষ হতে। তাহলে স্পেশালি আমি স্পেশালের জন্য কেন ওয়েট করব? আমি 47 ভালো করে পড়বো, 80 দিন সময় আছে, 80 দিন ভালো করে পড়বো, এই ভালো করে পড়ে আমি এটা প্রিলি পাস করবো, মাথা থেকে নেক্সট ডিজিজ আগে ঝাড়িয়ে ফেলবো। এটা নাম্বার ওয়ান। তুমি আজকে, এখন, এই মুহূর্তে থেকে চিন্তা করো তুমি ডেথ বেডে আসো, তুমি এখন মৃত্যু সজ্জায় আসো। মৃত্যু সজ্জায় থাকলে মানুষ কি করবে? মৃত্যু সজ্জায় থাকলে তার শেষ যে ইচ্ছাগুলো, তার সম্পত্তি গুলো বন্টন কিভাবে হবে তার, সে মসজিদ মক্তব কোথায় দিতে চায়, সন্তানের মধ্যে কেন ভাগ করতে চায়, কাকে কত দান করতে চায়, সন্তানদের সে ভালো অ্যাডভাইস দিয়ে দিয়ে যেতে চাইবে। কোনো আকাম কুকাম সে করবে না, কারণ ডেথ বেডে বসে মানুষ আকাম কুকাম করবে, সে জানে সে 2 দিন পর মারা যাবে, সে জানে সে কোনো খারাপ কাজ করবে না, সে ভালো ভালো কাজ করবে। তাই তুমি চিন্তা করো তুমি এখন ডেথ বেডে আসো আগামী 70 থেকে 80 দিনের জন্য। এই ডেথ বেডে থাইকা এখন এই 80 দিন তুমি অন্য কোনো আকাম কুকাম না করে তোমার কাজ হলো পড়াশোনা মনোযোগ দেওয়া, ভালো ভালো কাজগুলি করা। এটা চিন্তা করে তুমি আজকে এই মুহূর্তে থেকে আমার ওয়েবিনারটা শেষ করে পড়াশোনা লেগে যাও, 47-এর জন্য তুমি জান প্রাণ দিয়ে লেগে যাও। নাম্বার ওয়ান ভুল থেকে আশা করি আজকের ওয়েবিনারের পরে তোমরা অনেকে বের হতে পারবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলো যে ইনশাল্লাহ আমরা নেক্সট ডিজিজ থেকে বের হয়ে যাবো, জীবনের সবকিছুতে যেটা মনে হবে করা দরকার সেটা করে ফেলবা। আমি অনেকদিন কনফিউশনে ছিলাম যে হচ্ছে যে বাংলাদেশ থেকে হচ্ছে তোমার বের হবে কিনা, বা ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার দুবাইতে শিফট হবে কিনা, কারণ দুবাইতে ব্যবসা বাণিজ্য করা সবচেয়ে ইজি। তাইলে অনেকদিন পর্যন্ত চিন্তা করছি, এখন চিন্তা করছি না আমাকে যাইতে হবে, চলে যেতে হবে।
আমি বাংলাদেশে বসে থাকে ব্যবসা বাণিজ্য কিছু হবে না এখানে মধ্যে, দুবাই চলে যাই, ওখানে গিয়ে শুরু করে দেই। এই একটা সময় যাবো, এইগুলো চিন্তা করলে হবে না আমাকে। চাকরি বাকরি ছাড়া আমাকে ব্যবসা বাণিজ্যে যদি মনোযোগ দিতে চাচ্ছি, আমাকে দুবাই যেতে হবে, দুবাই যাই ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। তাহলে আমি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, নেক্সট বিজনেসে বসে থাকি নাই। এখন আসো, সেকেন্ড ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অসংখ্য ডিস্ট্রাকশনে আক্রান্ত সবাই। আমরা সবাই অনেক ডিস্ট্রাকশন আক্রান্ত, আমি নিজেও ডিস্ট্রাকশন আক্রান্ত হয়ে যাই। দেখো, দুনিয়াতে এত বড় বড় শহর আছে, সেই শহরগুলোতে তোমার এত এত মানুষ, সেখানে শহর কিন্তু যদি চিন্তা করি আমরা, ঢাকা হচ্ছে অ্যাক্টিভ ফেসবুক ইউজারের দিক দিয়ে সেকেন্ড সিটি, ব্যাংকক হচ্ছে টপ, ঢাকা হচ্ছে সেকেন্ড। অথচ আমরা ফেসবুক কিন্তু আবিষ্কার করি নাই। গবেষণা দেখা গেছে যে বাংলাদেশের 58% স্টুডেন্ট তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন 1 থেকে 6 ঘন্টা ব্যয় করে। 14%-এর মধ্যে স্টুডেন্ট প্রতিদিন 7 থেকে 12 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে। তুমি নিজের আমলনামা দেখতে চাইলে তুমি ফোনের সেটিং এ গিয়ে তুমি লেখো ডিজিটাল ওয়েলবিইং, লেখো ডিজিটাল ওয়েলবিইং লেখা সার্চ দাও। সার্চ দিয়ে দেখো যে তুমি গত এক সপ্তাহে তুমি এভারেজ কতক্ষণ তুমি সোশ্যাল মিডিয়াতে টাইম দিছো। দেখো 1 থেকে 6 ঘন্টা তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টিকটক, আর যা যা আছে আর কি, তুমি দেখো তুমি কতক্ষণ ইউজ করছো। আমার ধারণা এখানে যারা জয়েন করছে তাদের মধ্যে 70% আমাদের এই ক্যাটাগরিতে পড়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে দেখো, তুমি চারপাশে তুমি তাকাও, কি হচ্ছে? ফেসবুক ঢুকলে হচ্ছে তোমার কি হচ্ছে, বাটার দোকানে ভাঙচুর, লুটপাট হয়েছে এখানের মধ্যে। তারপরে জামশেদ হুজুর কি বলছে এখানের মধ্যে, হুজুর কেন এই কথাটা বললো, প্রতিবাদ করতে হবে তাহলে। আরেক হুজুর হচ্ছে আকসা মসজিদের সামনে যাই ছবি দিছে এখানের মধ্যে। তাহলে এগুলো নিয়ে আমরা খুবই মানে ডিস্ট্রাক্টেড, এই হুজুর এটা কেন করছো এটা। হুম, মানে ইস্যুর কোনো শেষ নাই, একবার এক একটা ইস্যু শুরু হয়। তুমি কত বছর চিন্তা করো ইস্যুর কোনো শেষ ছিল কিনা। প্রথমে বেনজির ইস্যু ধরো কিছুদিন চলছে, এরপরে এই ছাগলকে তোমরা চিনো, মাননীয় ছাগল, এই ছাগলই মূলত আন্দোলনের সূত্রপাত করে দিয়েছে, ছাগলই মূলত মানুষকে উজ্জীবিত করছে। এই এক সরকারি অফিসারের ছাগল কর্মকাণ্ড, এই ছাগল দিয়ে ঘটনা শুরু হলো, কিছুদিন ছাগল নিয়ে চলছে। হ্যাঁ, কিছুদিন রাফসান দা ছোট ভাইকে নিয়ে চলছে। তুমি দেখো প্রতিদিন 2 থেকে 3 দিন পর পর ইস্যু চেঞ্জ হয় কিনা। বাংলাদেশে চিন্তা করো গত 2-3 মাস ধরে প্রতিদিন কোনো না কোনো ইস্যু, 2 থেকে 3 একটা ইস্যু আসে, মাথার মধ্যে গিজ গিজ করে, ইস্যুটা মাথা থেকে বের হয় না, ইস্যুটা আমরা দেখতে চাই আরো কি হচ্ছে ইস্যুতে, পত্রিকাতে দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি কি হচ্ছে না হচ্ছে। মানে এক একবার একটা ইস্যু আসে যেটা আমাদের ব্রেনের নিউরনের মধ্যে 90% ওটা দখল করে ফেলে, আমরা ওটা নিয়ে থাকি। একটা পড়ার টেবিলে বসলে কি হচ্ছে আমাদের, এ মনে হয় একটা ইউটিউব থেকে দেখে আসি, ইউটিউবে দেখি আমি এখানে কোনো নতুন কোনো রাজনৈতিক বক্তৃতা আসছে কিনা, নতুন কোনো ওয়াজ আসছে কিনা, কোনো গান আসছে কিনা, একটা ইউটিউব থেকে ভিডিও দেখে আসি। একটু তোমার হচ্ছে পত্রিকা পড়ে আসি, একটু ফেসবুক দেখে আসি। ধর তো শরীরটা ভালো লাগতেছে না আজকে, আর কালকে বলবো ভালো লাগতেছে না আজকে, শারমিনকে একটা ফোন দেওয়া দরকার, শারমিনের সাথে কথা হয়নি আজকে, শারমিন কি জানি মনে করতেছে, একটা ফোন দেই, শারমিন তুমি কেমন আছো, একটা ফোন দেই। এটা কি নর্মালি মনে হচ্ছে না, পড়তে বসে মনে হয় শারমিনকে একটা ফোন দেই। হুম, যে সে কি করতেছে, সে একটা ওকে একটা ফোন দেয়, জান পাখি তুমি কি করো, হ্যাঁ? তাহলে এই যে পড়তে বসলে এগুলো মনে আসছে তোমার, পড়তে বসে মনে হয় সাদ্দাম থেকে তো আমি টাকা পাই, এই একটা ফোন দিই, সাদ্দাম তোর থেকে টাকা পাই, টাকা দেস না কেন, তুই বেটা 2,000 টাকা নিয়েছিলি ধার আমার কাছ থেকে, ঈদের আগে নিয়েছিলি, টাকা দেস না কেন। পড়তে বসলে এই জিনিসটা মনে হচ্ছে। দেখি ফেসবুক আরিফিন ভাই কিছু লিখছে কিনা, আমি এখন ফেসবুকে লিখিও না, যাইও না ফেসবুকে, ফেসবুক ইউজও করি না ধরতে গেলে, কারণ ডিস্ট্রাকশন লাগে মনে হয় যেন। হ্যাঁ, যেরকম আমরা মনোযোগ দিয়ে কিছু করি না নামাজ পড়তে গেলে, তখনই মনে হয় যেন দুনিয়া সব শয়তানি চিন্তা মাথায় আসে, এ পড়তে বসলো সেম কাজটা হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় ইন্টারনাল ডিস্ট্রাকশন। তাহলে দেখো, তারপরে আমাকে পরিবারের কে কি বলছে, বন্ধু বান্ধবের কে কি বলছে, কোথায় কি ঘটতেছে, বাসায় আজকে এত কাজ, এত মেহমান, এই জিনিসগুলো হচ্ছে এক্সটার্নাল ডিস্ট্রাকশন। বাসায় পড়ার কোনো পরিবেশ নাই, আমার হাজবেন্ড সাপোর্টিভ না, আমার শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ না, বাসায় কেউ হেল্প করে না, বাবা মা কি বলছে, হ্যাঁ, বাসায় অনেক নয়েজ, এগুলো হচ্ছে এক্সটার্নাল ডিস্ট্রাকশন। তাহলে আমরা একটা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য আমরা আসলে যতটুকু বলতেছি কম্পিটিটিভ, আমাদের এইখানে কম্পিটিটরের সাথে যে পরিমাণ ফাইট দিতে হচ্ছে তার চেয়ে বেশি ফাইট দিতে হচ্ছে নিজের নিজের সাথে নিজের, এবং নিজের সাথে নিজের এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট তার সাথে। এখন এইসব ডিস্ট্রাকশন মোকাবেলা করে আমাকে পড়ার টেবিলে যদি বসতে হয়, তাহলে আসলে আমাকে কি করতে হবে, একটা জিনিস মনোযোগ বাড়াইতে হবে। দেখো, গত 15 বছরে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, মনোযোগ কমে গেছে আমাদের। আমরা কোন একটা ভিডিও দেখতে দেখলে গেলে আমাদের ধরো 5 থেকে 10 মিনিটের বেশি মনোযোগ আর থাকে না আমাদের। হ্যাঁ, ইউটিউবে মাত্র 15 সেকেন্ড একটা ভিডিও দেখার স্প্যান, ফেসবুকে 3 সেকেন্ড। আমাদের মনোযোগ রিল আসার কারণে আরো খারাপ হচ্ছে, রিল আসার কারণে আমরা কি 1 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারি না।
সোশ্যাল মিডিয়া আসার কারণে আমাদের মনোযোগ অনেক কমে গেছে, আমরা শুধু নতুন নতুন জিনিসপত্রের দিকে আমরা ধাবিত হচ্ছি। 1 বছর প্রেম করার পর ভালো লাগতেছে না আর, 1 বছরও তো না, আমার তো মনে হয় যেন কারো 2 মাস প্রেম করার পর ভালো লাগতেছে না আর, 2 মাস প্রেম টেম করার পরে দূর ভালো লাগতেছে না আর, বিয়ে শাদী করার পর 2 বছর পর মনে হচ্ছে দূর ভালো লাগতেছে না আর। মানে আমরা আমরা কোনো ব্যক্তির দিকেও আমাদের মনোযোগ ঠিক থাকতেছে না আমাদের। নতুন একজনের সাথে বন্ধুত্ব করলাম, দূর ভালো লাগতেছে না। জামা কাপড় একটা কিনলে 2 দিন পর ধরে এটা ভালো লাগতেছে না, নতুন নতুন এটা কিনতে হবে। একটা ফোন কিনলে আগে একটা ফোন মানুষ 4 থেকে 5 বছর ব্যবহার করতো, একটা ফোন ব্যবহার করে দূর এটা ভালো লাগতেছে না, এটা এই নতুন ফোন একটা কিনতে হবে। তার মানে আমাদের সবকিছুতে আমাদের অ্যাটেনশন অনেক কমে গেছে, প্রিয় মানুষের দিকে অ্যাটেনশন আমাদের কমে গেছে এখন। হ্যাঁ, আব্বা আম্মার দিকেও আমাদের মনোযোগ নেই। এইটা একটা মানে শুধু বাংলাদেশ না, এটা পুরো দুনিয়া ব্যাপী একটা প্রবলেম। আমাদের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, কোনো কিছুতে আমরা মনোযোগ দিতে পারি না। তাইলে এই পৃথিবীতে আগে যাবে কারা? অল্প কিছু মানুষ যারা গভীর মনোযোগে কাজ করতে পারবে তারা আগে যাবে। আর যারা শুধু বিক্ষিপ্ত থাকবে তারা আরো অতল গহ্বরে চলে যাবে, তারা কোনো কিছুতে ভালো করতে পারবে না। অল্প কিছু মানুষ তারা তাদের মনোযোগ রিগেইন করে তারা অনেক সামনে আগে যাবে। বেশিরভাগ মানুষ হচ্ছে মনোযোগ ঠিকমতো ধরে রাখতে না পেরে তারা অতল গহ্বরে হারায় যাবে। এখন এই ডিস্ট্রাকশনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো কিভাবে? পড়াশোনা তো করতে হবে, এত ডিস্ট্রাকশনের মধ্যে কিভাবে পারবো আমরা? একটা জিনিস করতে পারি, ফোকাস সেশন করতে পারি আমরা, ফোকাস বাড়াবো। কেমনে? প্রথমে তুমি আগে ঠিক করো যে আমি আজকে এখন আমি হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনি বর্ণ এই টপিকটা পড়বো। এটা গভীর মনোযোগ দিয়ে আমাকে পড়তে হবে। আমি এক চ্যাপ্টার পাটিগণিত করব। আমি ইংলিশের একটা চ্যাপ্টার পড়বো, ফ্রেজ ইডিয়ম পড়বো আজকে। আমি ফ্রেজ ক্লথ আইডেন্টিফিকেশন পড়বো। টাইম ফিক্স করো, ইউজুয়ালি 25 থেকে 50 মিনিট। তুমি তো প্রয়োজন অনুযায়ী বাড়াইতে পারো যে আমি এই 25 থেকে 50 মিনিট শুধু পড়াশোনাই করব। ফোন থাকবে সাইলেন্ট, ফোন মেইল আমার সবকিছু নোটিফিকেশন সব সাইলেন্ট থাকবে। ফোনের সেটিং এ গিয়ে নোটিফিকেশন লেগে সার্চ দিবা, নোটিফিকেশনের মধ্যে যারা অ্যাপ নোটিফিকেশন লেগে সার্চ দিবা। অ্যাপ নোটিফিকেশনে দুনিয়ার যত অ্যাপ আছে সব অ্যাপ নোটিফিকেশন অফ করে দিবা। কোনো অ্যাপ নোটিফিকেশন অন রাখার দরকার নাই। শুধু বিকাশ নোটিফিকেশন অন রাখতে পারো, যদি কেউ বিকাশে টাকা পাঠায় মনটা ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, বিকাশে টাকা পাঠালে আর কে জানে টাকা পাঠাইছে, কিন্তু টাকা পাঠানোর কিছু থাকে আর কি। আর টাকা পাঠানোর কেউ না থাকলে বিকাশের নোটিফিকেশন অফ থাকবে, সব অফ রাখবা। অফ রেখে আমি এই 50 মিনিট, এই 25 মিনিট, এই 30 মিনিট, এই 40 মিনিট শুধু পড়বো। এটা বলা হয় ফোকাস সেশন। তাহলে তুমি টাইমার সেট করলা যে আমার সময় শুরু হইলো। তুমি কোনো একটা টেবিল ক্লক ইউজ করতে পারো, তুমি ম্যানুয়াল অ্যানালগ যে যে কোনো ক্লক, ডিজিটাল ক্লক, যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো। তুমি চেষ্টা করবা যে আমি হচ্ছে এই সময়টা, যে সময়টা পড়বো 50 মিনিট পড়বো, এই সময় শুধু ওই একটা মাত্র কাজই করব। দেখো, পড়তে বসলে তুমি ইউটিউবে যাচ্ছ, পড়তে বসলে ফেসবুকে যাচ্ছ, পড়তে বসলে সুমাইয়া তোমাকে নক, সুমাইয়া হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে যে জানো তুমি কি করো। হ্যাঁ, তুমি এরপরে জানুর সাথে তুমি কথা বলা শুরু করলে, হ্যাঁ জানু আমি একটু পড়তে বসছি, একটু তুমি কি করো, হ্যাঁ জানু আমার খুব মন খারাপ। আর ভাই পড়তে বসলে তোমার জানু ফোনে তোমার কি দরকার? পড়তে বসলে তুমি এখন পড়া 50 মিনিট তুমি আগে পড়ো, তুমি সময়কে 5 মিনিট পরে তুমি ওর সাথে যোগাযোগ করো। সকালবেলা একটা ফোন করে জিজ্ঞেস করবা তুমি কি করো, আজকে কি বাথরুম আছে তোমার? হ্যাঁ বাথরুম হয়েছে, তাহলে তোমার দিনটা ভালো যাবে। বাথরুম না গেলে তুমি বলবা তুমি ইসুপগুলো বসে খাও। তারপর ওই দিনের কথা শেষ। রাত একটা কল দিবা যে কি অবস্থা, সারাদিনটা কেমন গেল আজকে? হ্যাঁ, ভালো গেছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, শেষ। সারাদিন তুমি কিসের হোয়াটসঅ্যাপ, কিসের মেসেঞ্জার তোমার এটা? তুমি মনোযোগ দিয়ে তুমি এই কাজটা করবা। 50 মিনিট তুমি, তুমি তো কাছে টাকা পাবে, কই কি করতেছে বাসায় তোমার লোকজন বকা দিচ্ছে, কোথায় কি করতেছে তুমি সব বাদ, আমি 50 মিনিট শুধু পড়বো, আমি অন্য কোনো কাম করবো না। পড়ে ফেললাম 50 মিনিট, এরপরে তুমি একটু বিরতি নাও, রেস্ট নাও। রেস্ট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা তোমার মস্তিষ্ককে আরাম দিবে এবং পরবর্তী ফোকাসের জন্য তোমার নিজেকে তুমি রেডি করতে পারবা। এখন ফোকাস সেশন কেমনে ফলো করা যায় এটা নিয়ে পৃথিবীর লোকজন বহুত গবেষণা করছে। আজকে থেকে আরো 70-80 বছর আগে একটা ইটালিয়ান সায়েন্টিস্ট, ওর নাম ফ্রান্সিসকো সিরিলো, ওটা মেথড বাই করছে এই ফোকাস সেশনের উপর ডিপেন্ড, তোমার হচ্ছে যে বেস করে। সে বানাচ্ছে পমোদোরো টেকনিক, পমোদোরো মানে টমেটো। হ্যাঁ, টমেটো আকারের একটা ক্লক আছে এরকম। এটা বলো হচ্ছে যে এটা পমোদোরো, পমোদোরো আকৃতির একটা সে ক্লক ইউজ করছিল, এই জন্য নাম হচ্ছে পমোদোরো টেকনিক। এই পমোদোরো টেকনিকের মধ্যে ফ্রান্সিসকো সিরিলো সে দেখছে মানুষজন একটা না 25 মিনিটের মতো গভীর মনোযোগ দিতে পারে। তো সে চিন্তা করলো, সেটা নাম দিচ্ছে এই 25 মিনিটের সেশনটাকে একটা পমোদোরো বলে। তাহলে ওয়ান পমোদোরো মানে হচ্ছে 25 মিনিটের পমোদোরো, 25 মিনিটের একটা সেশন। তাহলে কি করতে হবে, আমি কি কি পড়বো সেটা আগে ডিসাইড করলাম, করে তারপর আমি টাইমার সেট করলাম। টাইমার সেট করে আমি পড়া শুরু করলাম। এই সময় আমার ফোন সাইলেন্ট থাকবে, সবকিছু থেকে আমি দূরে থাকবো।
টানা 25 মিনিট আমি পড়বো। পড়ার পরে এরপর আমি একটা ব্রেক দিব 5 5 মিনিটের জন্য। এর ফলে একটা মোমোদর ডান। এরপর আমি আবার একটা মোমোদর শুরু করবো, 25 মিনিট টানা পড়বো, 5 মিনিট ব্রেক দিব। ব্রেক দিতে ইচ্ছা না করলেও ব্রেক দিব, কারণ ব্রেক দিলে তোমার এনার্জিটা ঠিক থাকবে। তাহলে দুটা মোমোদর হলো। এরপর আরেকটা শুরু করবো, তিনটা মোমোদর, চারটা মোমোদর। চারটা মোমোদর হওয়ার পরে আমি এরপরে একটা লম্বা সময় আমি হচ্ছে যে একটা একটা 30 মিনিটের একটা আমি লং একটা ব্রেক দিব, 15 থেকে 30 মিনিট। এই লং ব্রেকে আমি একটু চা খাইতে পারি, আমি একটু ব্যায়াম করে আসতে পারি। আজকে তোমাদের সাইটে রেডি করার সময় আমি এই সেম কাজটা করছি। আমি পমোদরের মেথড আগাইছি। আমি 25 মিনিট করে ভাগ করছি, ভাগ করে আমার মনে হয় তোমার ওই চারটা মোমোদরে লাগছিল আজকে পুরো সাইটে রেডি করতে। এই চারটা মোমোদর রেডি করে আমি এরপর চা খাইতে গেছি সামনে এখানের মধ্যে। এখানে একটা সোলোমানি চা খাই আসলাম। তো এই প্রমোদের মেথডে কাজ করার কারণে আমার সাইটটা খুব দ্রুত গতিতে রেডি হয়ে গেছে, মাত্র 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে। যেহেতু আমাকে আরো অনেকগুলো কাজ করতে হয়, শুধু পিটিওতে এখানে পড়ানো না, আমাকে দুনিয়ার আরো অনেক কাজ এঙ্গেজ থাকতো এখানের মধ্যে। নিজের ব্যবসা বাণিজ্য আছে এখানে, এগুলো দেখা, মার্কেটিং এর লোকজনের সাথে মিটিং করা, তারপর তোমার হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে কোনো নতুন কোনো অর্ডার আসছে কিনা, ডেলিভারি হয়েছে কিনা, সবগুলো ঠিকঠাক মতো লোকজন কাজ করতেছে কিনা, সবগুলো দেখা। অনেকগুলো কাজ এঙ্গেজ থাকতো, আমি ভাগ করে নিয়েছি। এই পিটিওর জন্য আমি আজকে 1 ঘন্টা ব্যয় করবো, 1 ঘন্টা চারটা মোমো ধরা লাগবে। আজকে আমাকে একটা সেশন নিতে হবে রাত 9টায়, আমার এখানে সন্ধ্যা 7টা। তাহলে হচ্ছে আমি আজকে এইভাবে কাজ করবো, নাহলে আমি আজকে সারাদিন ট্রেনে বসে থাকতাম। তাহলে তুমি কি করলা? সকালবেলা আগে তুমি ঠিক করলা আজকে সারাদিন তুমি কি কি পড়বা, এটা প্ল্যান করলা। এবং তুমি চিন্তা করলা যে আজকে আমার 25 মিনিটে কয়টা সেশন লাগবে। আমার আজকে সারাদিনে 25 মিনিটের আমার 12টা সেশন আমি পড়বো, তাহলে 12টা মোমো ধরে পড়বো। তো একটা মোমো ধরে পরপর 5 মিনিট তোমাকে ব্রেক রাখতে হবে। চারটা মোমো ধরে পরপর 30 মিনিট তুমি ব্রেক রাখলা। তাহলে ব্রেক রাখলে তুমি কত মিনিট তুমি আগে দেখো। তাহলে তুমি আহ, সকালবেলা তুমি চিন্তা করে ফেললা। এই অনুযায়ী তুমি দিনের রুটিনটা সাজাবা, তুমি সকালবেলা কয়টা বা ধরো। তাহলে আমি আমি আজকে আমার সেশনটা কেমন সাজাচ্ছি, আমি চিন্তা করছি আজকে সকালবেলা আমাকে আগে স্টক মার্কেট নিয়ে একটু ইয়ে করতে হবে, ঘাটতে হবে দুবার স্টক মার্কেট। তারপরে তোমার হচ্ছে যে এখানে নাসদাক ওপেন হয় এখানে বিকেল 5:30টায়। তাহলে আজকে তোমার যেহেতু গত 2 3 দিন খুব অবস্থা খারাপ ছিল, গত সোমবার একটা ক্রাশ হওয়ার কথা ছিল কিন্তু সোমবার ক্রাশটা হয় নাই। তা আজকে আমার ক্লায়েন্টের জন্য আমি কোন শেয়ারটা কিনবো, হ্যাঁ, যেহেতু অনেকেই হচ্ছে যে আমি অনেকে আমি সার্ভিস দিচ্ছি। তাহলে আমি আজকে গবেষণা করছিলাম যে আজকে কোন 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 স্টকটা আমার কেনা দরকার। আজকে তোমার হচ্ছে এলি লিলি একটা কোম্পানি আছে তোমরা জানো, তার একটা ওয়েট লসের একটা ড্রাগ বার করছে, এবং ওইটা খুবই তোমার জনপ্রিয় হচ্ছে। তাহলে ফোরকাস্ট দিচ্ছে যে এটা কিনলে সামনে অনেক ভালো করবে। তাহলে আজকে নিয়ে পড়াশোনা করছি। তো 1 ঘন্টা আমি স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করছি, ইউএস মার্কেট নিয়ে। 1 ঘন্টা আমি এখানে দুবার স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করলাম, আজকে কোনটা কোনটা কেনা যায় আজকে। হ্যাঁ, তারপর 1 ঘন্টা সময় দিলাম আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য সময় দিলাম, যে এখানের মধ্যে আমাদের সেল টেল আজকে কেমন, কতটুকু হইলো, কি অবস্থা, লোকজন রিপ্লাই ঠিক মতো দিছে কিনা, আমাদের এখানে মেসেজ আসছে কিনা কাস্টমারের, তারা রিপ্লাই ঠিক মতো দিছে কিনা, ডেলিভারি হয়েছে কিনা, ভাগ করে ফেলছে জিনিসপত্রগুলো। পিটিওর জন্য 1 ঘন্টা রাখছে, 1 ঘন্টা পিটিওর আজকে স্লাইড গুছাবো আজকে। এইভাবে ভাগগুলা করলাম, ভাগগুলা করে করে বমোদর মেথডে কাজটা আগে গেলাম। এখন তুমি যখন কোনো কাজ করবা, পুরো 25 মিনিট জুড়ে তুমি যেটা পড়া শুরু করছো শুধু ওইটাই পড়বা। তুমি এর মধ্যে অন্য কোনো কাজের কথা যদি মাথায় আসে তুমি ঝেড়ে ফেলো। যখন তুমি পড়তে বসবা, ফোকাস সেশনে যখন পড়তে বসবা 25 মিনিট বা 50 মিনিট, হ্যাঁ, তখন অন্য কোনো কাজের কথা যদি মাথায় আসে তুমি ঝেড়ে ফেলো, জাস্ট কাগজে লিখে রাখো যে আমি ওকে 2,000 টাকা ধার দিয়েছিলাম, ওগুলো কখন দিবে, ওরা জিজ্ঞেস করবো এটা, হ্যাঁ, এটা পরে কাগজে লিখে রাখো, এই কাজটা তুমি পরে করবা। হ্যাঁ? আর তুমি 25 মিনিটের কোনো সেশন যখন তোমার শেষ হবে, এবং এরপরে যদি যদি তোমার মনে হবে যে বিরতি নেওয়ার দরকার নাই, তাও একটা বিরতি নিবা। কারণ এর ফলে তোমার এনার্জি লেভেলটা ঠিক থাকবে। এরকম চারটা মোমো ধরে পরপর তুমি 25 থেকে 30 মিনিটের জন্য একটা ব্রেক নিবা। আমি এখানে যেটা করি, আমি চারটা মোমো ধরে শেষ হওয়ার পর আমি একটা রং চা খেয়ে এসে যাই, একটু হাঁটে আসি এখানে মধ্যে, একটু ঘুরে আসি। তাহলে পরে শরীরটা ভালো থাকলো, আমার ব্যায়ামও হয়ে গেল, মনোযোগ ঠিক থাকলো, পরে আবার কাজের জন্য আমি রেডি হয়ে গেলাম। এই মেথডের প্রত্যেক দিন কেউ যদি 12 থেকে 14টা মোমো ধরে যদি পড়ে, এই মেথডে কেউ যদি প্রত্যেক দিন 12 থেকে 14টা মোমো ধরো, এই মেথডে পড়তে হবে কিন্তু, মানে 25 মিনিটের একটা সেশনকে যদি একটা পমোদরো ধরি, তাইলে 14টা পমোদরো হয় 350 মিনিট। 350 মিনিট যে পড়বে ও লাইফে সবকিছু হয়ে যাবে। সে ধনীও হইতে পারবে, ধনী হওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য পড়াশোনা করতে হবে, তাহলে ধনী হয়ে যেতে পারবা। তুমি চাকরি পেয়ে যাবা, হ্যাঁ? চাকরি করে ধনী হওয়া যাবে না, এটা পসিবল না। ধনী হতে হলে তোমাকে ব্যবসা করতে হবে, ব্যবসা করতে হলে পড়াশোনা করা লাগবে, ব্যবসা নিয়ে পড়াশোনা করা লাগবে। তাহলে তুমি হচ্ছে যে ভালো ব্যবসায়ী হইতে পারবা, ভালো চাকরিজীবী হইতে পারবা, লাইফে যা যা অর্জন করতে চাইবে সবকিছু তুমি অর্জন করতে পারবা। আমরা এখানের মধ্যে তোমাদেরকে ফোকাস সেশন তুমি হচ্ছে কিভাবে করবে সেটার ব্যাপারে তোমাদেরকে আমি আইডিয়া দিলাম। আরেকটা মেথড তুমি ফলো করতে পারো, ফোকাসড ব্রেন স্টর্মিং। এই কাজটা আমি যখন বিসিএস প্রিলির প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার ফুফাতো ভাই রিয়াদ, রিয়াদের সাথে একসাথে আমরা হচ্ছে যে আমি একসাথে বসতাম, একটু পর পর 1 ঘন্টা পর পর আমরা বসতাম, বসে এরপরে একটা টপিক নিয়ে আমিও কথা বলতাম, ও কথা বলতো। আমি ওরা জিজ্ঞেস করতাম তুই এটা বল, ও বলতো তুই এটা বল। হুম? এইভাবে নিজেরা আলোচনা করতাম এটা নিয়ে। তাহলে তুমি 2 থেকে 3 জন মিলে বা 2 জন মিলে, হ্যাঁ,
একটা টপিক নিয়ে একটা বললাম, তুইও পর আমিও পড়ি, দুজন পড়লাম। পড়ার পরে তুমি ওর প্রশ্ন করলো, ও তোমার আমার প্রশ্ন করবে, তুই এটা থেকে বল, ওই তুইটা বল। তবে কোনো কোচিং এ ভর্তি হইয়া, টেলিগ্রাম গ্রুপে পরিচিত হইয়া কোনো ছেলে কোনো মেয়ের সাথে এরকম ফোকাস ব্রেনস্টর্মিং করার কোনো প্রয়োজন নাই। পিটুয়েতে যদি কোনো এই কাজটা যদি কে করে, আমরা যদি ধরতে পারি, ওরা আমরা ব্যান করে দিব। পিটুয়েতে যদি তোমার এখানে কোনো ছেলে কোনো মেয়ের সাথে যদি, অপরিচিত মেয়ের সাথে যদি টেলিগ্রামে যদি এরকম গ্রুপ স্টাডি করতে যায়, আমরা ওকে ব্যান করে দিব। এগুলো নিষিদ্ধ এখানের মধ্যে। তো বিপরীত লিঙ্গে কারোর সাথে এরকম ইয়ে করতে পারবে না এখানের মধ্যে। অপরিচিত লোকজনের সাথে টেলিগ্রামে হ্যালো হাই করতে পারবে না, এগুলো নিষিদ্ধ। তুমি এখন এই বিষয়গুলো করার দরকার কি? তোমার ক্যাম্পাস লাইফে কি করছো? এখন এই বিষয়গুলো করার দরকার নাই। তুমি এখন মনোযোগ দিয়ে তুমি পড়াশোনায় তুমি করবা। বন্ধু তোমার এতদিনের যে তোমার রিডিং পার্টনার, তার সাথে বসে তুমি এরকম ফোকাসড ব্রেন স্টর্মিং করবা। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ যেটা, সেটাও একটা তোমার ফোকাস ব্রেনস্টর্মিং মতো, কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে এমসিকিউ ডিসকাশন যে সেগমেন্টটা, এমসিকিউ ডিসকাশন, এই সেগমেন্টে এত প্রশ্ন আসে, সেই প্রশ্নের এত সুন্দর উত্তর দেয় আমাদের মেন্টররা। এই সেগমেন্টটা ফলো করলে একটা ব্রেনস্টর্মিং এর মতো হয়ে যায়। কে যদি সারাদিনে বসে বসে পিটু এর যে টেলিগ্রাম চ্যাট গ্রুপ, সেই চ্যাট গ্রুপের এমসিকিউ ডিসকাশন, এই সেগমেন্টটা যদি ধরো একবার আসলো সারাদিনে এসে 30 মিনিটের জন্য এটা পড়লো, পুরো সেগমেন্টটা যদি পড়ে, আর এর চেয়ে বড় ব্রেনস্টর্মিং তার কিছু হয় না। আমাদের এমসিকিউ ডিসকাশনে এত প্রশ্ন আসে, হ্যাঁ, এগুলো এত সুন্দর উত্তর দেয় আমাদের মেন্টররা। তো এই উত্তরগুলো পড়লে কিন্তু অন্য স্টুডেন্টের উত্তর দেয়, দেখা যাচ্ছে ও সারাদিনের পড়া কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর একটা মেথড বলে টাইম ব্লকিং। টাইম ব্লকিং জিনিসটা কি? টাইম ব্লকিং ও এটা তোমার হচ্ছে যে, এটাও তোমার ফোকাস লার্নিং এর মতোই, এগুলো সবগুলো কাছাকাছি মেথড। তুমি আগে নিজের কাজের তালিকা করবা, কইরা এবার তুমি প্রথমে কোনটা করা দরকার তুমি ঠিক করো। যে প্রথমে তুমি কোনটা করবা এটা তুমি ঠিক করো, তোমার প্রায়োরিটির মধ্যে প্রথমে কোনটা আছে, এটা তুমি কতক্ষণ লাগবে। এবার তুমি 2 নম্বর কাজ তোমার কি, এটা তুমি ঠিক করলো, এটা কি। তুমি এরপর 3 নম্বর কাজ কি তোমার, তোমার 4 নম্বর কাজ কি, তুমি ঠিক করো। আমি যেরকম সকাল ঘুম থেকে উঠে আগে ঠিক করি, তাহলে আমাকে কি করতে হবে, আগে দেখি আগে দুবাই মার্কেটের জন্য কোনো নিউজ টিউজ আছে কিনা, একটু পরে টরে দেখি। আমি যেহেতু অনেকগুলো তোমার হচ্ছে যে ধরো বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ ইউজ করি, গুরু ফোকাস, তারপরে তোমার হচ্ছে সিম্পলি ওয়াল স্ট্রিট, ওরা কোনো মেসেজ দিল কিনা দেখি, কোনো মেল পাঠাচ্ছে কিনা দেখি, ওরা কোনো আপডেট দিচ্ছে কিনা দেখি, কিছুক্ষণ ইউএস মার্কেটে দেখি আর কি অবস্থা আছে সারাদিনে, এটা ওদের রিভিউগুলো একটা পড়ে টরে দেখি, বিভিন্ন কোম্পানির কারো কোনো নিউজ আছে কিনা সেটা একটা পড়ে দেখি। সেটা পিটিওতে কোনো কাজকর্ম আছে কিনা দেখি, একটু একটা পিটিও লোকজনের সাথে কথাবার্তা করে একটু দেখি, হ্যাঁ, নিজেদের ব্যবসা বাণিজ্য এখানের মধ্যে কেমন অবস্থা, কি অবস্থা, ওয়েবসাইটে কাজ কেমন চলতেছে, হ্যাঁ, ঠিক মতো কাজ হচ্ছে কিনা, ওদের টিমের সাথে মিটিং করি। তাহলে আমাকে ঠিক করতে হয় যে আমি সারাদিনে কি কি কাজ করব, করে 1 ঘন্টা এটা করব ডান, এটা এরপরে এটা 1 ঘন্টা ডান, এটা 1 ঘন্টা ডান, এটা 1 ঘন্টা ডান, এরপর আমার আমি মুক্ত। বাচ্চা কাচ্চার সাথে কথা বলবো, সময় দিব, ঘুরতে যাব, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, মজা করবো, শেষ। এখন টাইম ব্লকিং না করে আমি সারাদিন যদি আমার হচ্ছে যে কাজকর্ম নিয়ে এগুলাই সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকতো, তাহলে আমার তো কোনো বাচ্চা কাচ্চা থাকতো না, ফ্যামিলিকে টাইম দেওয়া হতো না। তাহলে তুমি আগে তুমি চিন্তা করো আগে, যে আজকে আমি সারাদিন আমার হচ্ছে যে আমি কিছুক্ষণ হচ্ছে যে বাংলা পড়বো, কিছুক্ষণ হচ্ছে এরপর আমি ইংলিশ পড়বো, এরপর হচ্ছে আজকে আমার একটা ভিডিওতে ক্লাস আছে, একটা এক্সাম আছে আমার, হ্যাঁ, আজকে আমার একটা ব্যাংকে যাইতে হবে, হ্যাঁ। তাহলে কি কি কাজ সারাদিন তোমার আছে, তুমি আগে সেট করো। তারপরে দেখো তোমাকে কোনটা আগে করা উচিত তোমার, করে ওটা শেষ ওই কাজটা যখন করবা অন্য কোনো কাজ করা যাবে না, ওটা ব্লক। এরপরে তুমি কি কাজ করবা, এরপরে সেটা করে ফেলা ব্লক এরপরে। তাহলে তুমি সকল প্রকার বিক্ষিপ্ততা এড়িয়ে চলার জন্য তুমি তোমার ফোন মেইল যা কিছু আছে সবকিছু তুমি একদম আউট করে দাও, সবকিছু বাদ দিয়ে দাও তুমি, দিয়ে তুমি শুধু ওই কাজটা তুমি আগে করো, সবগুলো কাজ শেষ, তুমি শান্তি। কিন্তু টাইম ব্লকিং না করে তুমি সারাদিন একই কাজ করলা, সারাদিন একটু পরে ফেসবুকে যাও, সারাদিন একটু পরে ইউটিউবে যাও, সারাদিন একই কাজ করতে থাকো, তুমি কাজের কোনো বরকত পাবা না। তাহলে তুমি টাইম ব্লকিং করে তুমি একই সাথে অনেক কিছু তুমি করতে পারো। অনেকে বলে যে ভাই আপনি এত কিছু কেমনে করতেছেন, আমি তো এত কিছু করি না ভাই, আমি মোটে কোনো কাজ করি না, আমি মনে হয় আমার কোনো কাজই নাই, আমার কোনো, আমি সকালে 1 ঘন্টায় একটা কাজ করি, এবার 1 ঘন্টা একটা কাজ করি, 1 ঘন্টা একটা কাজ করি, 1 ঘন্টা একটা কাজ করি, 4টা কাজ শেষ, বাস ডান, আমার সারাদিনে কোনো কাজ করবো না, আমি ঘুরাঘুরি করবো, আমি ব্যাস ডান, মাথার মধ্যে কোনো প্যারা নাই, টাইম ব্লকিং করি। তাহলে আমরা 2 নম্বর ভুলের একটা সমাধান পেয়ে গেলাম। আসো আমরা 3 নম্বর ভুল, বিভিন্ন কোর্সে আমরা ভর্তি হই। আমাদের পিটিওতে একটা ব্যাচে 4-5 হাজার স্টুডেন্ট ভর্তি হয়, লাইভ ক্লাসে কতজন আসে? 300, 400, 500, 600, হ্যাঁ, প্রথম দিকে 1,000, না প্রথম থেকে আরো বেশি, 1200-1300 আসে, এরপর 1,000, 900, 800। এখন লাইভ স্টুডেন্ট কতজন আসে 47 আমাদের? 600-700 বেশি হবে না, তাই না? 500 থেকে 600 স্টুডেন্ট লাইভে ক্লাস করতে আসে। এখন এরা কোর্সে ভর্তি হয়, লাইভ ক্লাস করে না। কি যুক্তি এদের? যে আজকে একটা কাজ আছে, আজকে লাইভ করবো না, রেকর্ড দেখে নিব, কালকে রেকর্ড দেখে নিব। এই সবার যুক্তি একটাই, রেকর্ড দেখে নিব।
একদিন রেকর্ড দেখি নাই, আচ্ছা 2 দিন একসাথে দেখে নিব। একদিন, 2 দিন, 3 দিন রেকর্ড জমতে জমতে যখন 1 সপ্তাহ রেকর্ড জমে গেছে, তখন আর দেখা হয় না। তখন যখন লাইভ ক্লাস করতে ইচ্ছে হয়, তখন কি চিন্তা আসে যে আমি তো গত 2টা ক্লাস করি নাই, এগুলো রেকর্ডটা আগে দেখে নেই, তারপরে আমি লাইভ ক্লাসে মনোযোগী হব। আমি আগে আমার যে ব্যাকলগ আছে, ব্যাকলগ গুলো আগে আমি ক্লিয়ার করি, যে আমার আগে 2-3টা রেকর্ড আমি বাকি আছে, এগুলো দেখে নিই, তারপরে লাইভ ক্লাসে মনোযোগী হব। এইভাবে তুমি যে পিছলাইয়া গেলা, এটার কোনোদিন তুমি সমাধান করতে পারবে না, তুমি আর ট্র্যাকে আসতে পারবে না। তাহলে আমি আজকে কোনো কারণে, ইমার্জেন্সি কোনো কারণে যদি লাইভ ক্লাস মিসও যদি দেই, সে দিছি, কালকে আমি সেম লজিক কখনো অ্যাপ্লাই করব না, কালকে আমি অবশ্যই লাইভ ক্লাসটা অবশ্যই আমি করব কালকে। আমার যত কাজ থাকুক, যা কিছু থাকুক, আমি লাইভ ক্লাস করব আমি। কারণ আমার ব্রেনকে আমি যদি একবার ট্রেন আপ করে ফেলি যে কালকে রেকর্ড দেখবো, তখন আমার ব্রেন আর মানবে না, সে বলবে যে শয়তান, তখন আমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান বলবে যে যে এখন রেকর্ড দরকার, দরকার কি তোর, তুই কালকে সকালবেলা এখন লাইভ ক্লাস করা দরকার কি, সকালবেলা রেকর্ড দেখিস। লাইভ ক্লাসে অনেক আগডুম আগডুম কথা বলে আরফিন ভাই, এগুলো শুনিস না, তুই কালকে রেকর্ড ক্লাসটা দেখে নিস, ভালো হবে অনেক। এই শয়তানের ফান্দে তুমি পড়ে গেলা। শয়তান তোমার একদম শত্রু, তোমার একদম মানে জন্ম শত্রু তোমার শয়তান, একদম তোমার মৃত্যুর আগ পর্যন্ত সে তোমাকে অশাসা দিবে, সে তোমাকে চাইবে তুমি যাতে ভালো কাজ করতে না পারো। তা লাইভ ক্লাস করতে যখন শয়তান তোমাকে যে নিষেধ করবে তুই লাইভ ক্লাস করিস না, ভাববা শয়তান তোমাকে ধরছে, এখন শয়তান তোমার ক্ষতি চাচ্ছে। তুমি যে শয়তানের ফাঁদে পা না দিয়ে তুমি লাইভ ক্লাসে মনোযোগ দিয়ে তুমি লাইভ ক্লাসে ঢুকে যাবা, অবশ্যই তুমি লাইভ ক্লাস করবা, তুমি যেখানে ভর্তি হবা তুমি লাইভ ক্লাস, তুমি অনেক কিছু শিখতে পারবা, এবং পড়াটা হয়ে যাবে, তখন তোমার একটা রিফ্লেক্স হয়ে যাবে, শয়তানের ফাঁদে পা দেয়া যাবে না। তাহলে লাইভ ক্লাস করবো না, পরে রেকর্ড দেখে নিব, এইটা আজকে থেকে বাদ। তুমি যেখানে ভর্তি হও না কেন, অবশ্যই তুমি লাইভ ক্লাস করবা। ভুল নাম্বার 4, কোন একটা কোর্সে ভর্তি হয়ে এক্সাম না দেয়া ঠিকঠাক মতে। ওদের লজিকটা কি, আজকে পড়া হয় নাই, এক্সাম দিব না, কালকে একসাথে দিব, কালকেও সেম, আজকে পড়ে না, আজকে 2 দিন এক্সাম একসাথে দিব। এরকম করতে করতে উইকলি এক্সাম আসে, পিটিও তো উইকলি এক্সাম হয়, যে এই সপ্তাহে তো ভালো করে পড়ি নাই, উইকলি এক্সামটা দিব না। এরকম করতে করতে এক্সাম অনেকগুলো প্যাস লেগে গেছে। তারপর সাবজেক্ট ফাইনাল, এটা তো ভালো করে পড়ি নাই, তাহলে এক্সাম দিব না। কি করব, ভালো করে পড়ে এক্সাম দিব, এটা ভয়ঙ্কর ক্যান্সার এটা। ভালো করে পড়ে এক্সাম দিব, এটা হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারের কোন রিমেডি নাই, এটা একদম গ্রেড 4 লেভেলের ক্যান্সার, একদম মেটাস্টাসিস হইয়া পুরো শরীরে ছড়াই পড়া ক্যান্সার। এই ক্যান্সার পৃথিবীর কোনো কেমোথেরাপি দিয়ে, রেডিওথেরাপি দিয়ে ট্রিট করা যাবে না, নিশ্চিত মৃত্যু এই ক্যান্সারে। ভালো করে পড়ে এক্সাম দিব বলে কোনো শব্দ নাই, না পড়লেও এক্সাম দিব, কিচ্ছু পড়ে না তাও এক্সাম দিব, একদম কিছুই পড়ে না এক্সাম দিব। আজকে টপিক কি সেটাও জানি না, তাও এক্সাম দিব। কারণ আজকে টপিক কি সেটাও জানি না, যদি নাও যদি জানি, যা এক্সাম হবে বিসিএস এর সিলেবাসের মধ্যে এই জিনিসগুলো আমি ছোটবেলা থেকে কখনো কখনো না পড়ছি। আমি 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর হলে পারবো, একটা হলেও পারবো, একটা পারলাম না, শূন্যটা পারছি। আমি অন্তত প্রশ্নগুলো হলেও পড়ছি, প্রশ্নগুলো হলেও পড়বো আমি। আমি না পড়লে এক্সাম দিব। আমাদের এর আগে যত ব্যাচে আমাদের অসংখ্য স্টুডেন্ট বলতো যে, কিছু স্টুডেন্ট বলতো ভাই আমি তো কিছু বলি নাই, আমি খুব আমি ভাই খুব উইক, আমি ক্যাডার হইতে পারবো, আমাকে একটা সাজেশন দেন একটা। মানে একটা সাজেশন তোমাকে দিই, যে P2 তে প্রত্যেকদিন যে এক্সাম গুলো হয় কোনো এক্সাম মিস দিবা না, কোনো উইকলি এক্সাম মিস দিবা না, কোনো সাবজেকশনাল মিস দিবা না, কোনো মডেল টেস্ট মিস দিবা না, কোনো রিভিউ এক্সাম মিস দিবা না, শূন্য পাইলে এক্সাম দিবা। এই কাজটা কন্টিনিউ করবা। এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে বলছে ভাই আপনাকে অনেক দোয়া, আপনার এই স্টেপটা ফলো করছিলাম, বেশি বেশি এক্সাম দিছিলাম, প্রশ্ন সলভ করছিলাম, পড়ি আর না পড়ি এক্সাম দিছিলাম। এখন কেন তুমি এক্সাম দিবা, তুমি পড়ো নাই, তোমার তো তুমি পারতেছো না কোনো কিছু, তারপর তুমি হচ্ছে এক্সাম কেন দিবা? কেন? কারণ আমাদের ব্রেন নেগেটিভিটির প্রতি বায়াসড। নেগেটিভ এক্সপিরিয়েন্স আমরা বেশি মনে রাখি। লাইফে তোমাকে অনেকে আই লাভ ইউ বলছে, অনেকে ভালোবাসে তোমাকে বলছে, তাদের অনেকেই তোমার মনে নাই। কিন্তু তোমার লাইফে যে তোমাকে একবার রিজেক্ট করছে, তোমাকে গালি দিছে, খারাপ কথা বলছে, তার নাম তোমার এখনো মনে আছে। আমার লাইফে অনেক মেয়ে আই লাভ ইউ বলছে, অনেকে বলছে ভালো লাগে, আমার অনেকে নামই মনে নেই এখন আর। কিন্তু যারা আমাকে রিজেক্ট করছে, ওদের নাম ঠিকানা 14 গোষ্ঠী, এখন কার লোকে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা কয়টা, বাচ্চাদের নাম কি, বাচ্চাদের তোমার বয়স কত, ওদের জামার বয়স কত, জামাই কত টাকা পয়সার মালিক, সবই মনে আছে। মানে যে যে রিজেক্ট করছে, কেন? কারণ ওটা তো আমার ব্রেনে নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে। আমাকে কেন রিজেক্ট করলো? লাইফে যে কে কে গালি দিছে আমাকে, তাদের প্রত্যেকের নাম ঠিকানা শুদ্ধ মনে আছে আমার, ওর বাড়ি কই, জেলা কই, ওর বাপ মা কি করে, সব মনে আছে আমার গালি দিছে যে। কিন্তু আমাকে জীবনে অনেক অসংখ্য মানুষ, হয়তো আমাকে 1% লোক হয়তো গালি দিছে, কিন্তু 99% লোক আমাকে ভালো বলছে, থ্যাংক ইউ বলছে, আমাকে বলছে আপনি অনেক ভালো লোক।
তাদের অনেকের নামই আমার মনে নাই, চেহারা মনে নাই, কিন্তু নেগেটিভ গুলো আমি ভালো করে মনে রাখছি। এইবার তোমাকে বলি, মেডিকেলে তুমি অসংখ্য ভাবে দিছো, অসংখ্য আইটেম দিছো, তুমি 500 600 700 800 1000 আইটেম দিছো। সে আইটেম গুলোর মধ্যে অসংখ্য তুমি সঠিক উত্তর দিছো, কোনোটা মনে নাই। কিন্তু যে যে ভুলগুলো তুমি করছিলে সেগুলো তো মনে আছে। আমার এখনো মনে আছে থার্ড ইয়ারে আমাদের একটা ওয়ার্ড ফাইনালে আমি রুগীর বাম দিক থেকে হিস্ট্রি নিচ্ছিলাম। তোমরা জানো যে বাম দিকে হিস্ট্রি নেওয়া তো একদম গ্রিভিয়াস একটা অফেন্স, তাই না? মেডিসিনের স্যার আমার এমন একটা গালি দিছে, আমার এখন মনে আছে যে বাম দিকে দ্বারা হিস্ট্রি নিচ্ছিলাম, বাম দিকে দ্বারা এক্সামিনেশন করতেছিলাম। তখন তো থার্ড ইয়ার উঠছে, নতুন বুঝিনি এত কিছু। তো আমার লাইফে আমি কত রকম তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন পরীক্ষা দিচ্ছি, কোনোটাই আমার ওই এক্সপিরিয়েন্স মনে নাই। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে তোমার সাবেক যে ডিজি খুরশিদ স্যার, স্যার তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় কোন কোন সময় গালি দিছে স্পষ্ট মনে আছে। যে লাম্প এক্সামিনেশনের সময় কোন ভুলটা করার কারণে গালি খেয়েছিলাম, হার্নিয়া এক্সামিনেশন করার সময় গালি খেয়েছিলাম, টেস্ট করার সময় কোন সময় গালি খেয়েছিলাম এখনো মনে আছে। কিন্তু স্যার যে কতদিন থ্যাংক ইউ দিছে ওটা কোনোদিন মনে নাই, ওইটা কতদিন সঠিক উত্তর দিয়েছিলাম ওটা একদিনে মনে নাই। তাহলে তুমি এটা সব সময়, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন কোন প্রশ্ন ভুল করছিলাম সেটা অনেক সময় মনে পড়ে। আমরা একটা এক্সাম দেওয়ার সময় বিসিএস পরীক্ষাতে 200টা কোশ্চেন যদি আমরা যদি এক্সাম যদি দেই, 120টা সঠিক উত্তর দিছি, বেশিরভাগ কোশ্চেন মনে থাকে না, 5টা কোশ্চেন ভুল করছি, এই ভুলগুলো মনে থাকে। তাহলে তুমি না পারলেও এক্সাম দিবা ভুল করার জন্য, যে কোশ্চেনগুলো তুমি ভুল করবা এগুলো মনে থাকবে। এই কোশ্চেনগুলো তুমি সামনে মেইন পরীক্ষা কখনো ভুল করবা না। আমাদের ডেলি এক্সামে যে কোশ্চেনগুলো ভুল করবা তুমি, এগুলো উইকলিতে ভুল করবা না। কারণ উইকলি এক্সামে ডেলি এক্সাম থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দিচ্ছি। উইকলিতে যেগুলো ভুল করবা এগুলা গিয়ে তুমি সাবজেক্ট ফাইনালে আর ভুল করবা না তুমি। কারণ উইকলি থেকে অনেক কোশ্চেন সাবজেক্ট ফাইনালে দেওয়া হয়। সাবজেক্ট ফাইনালে যে কোশ্চেনগুলো থাকে সেখানে অনেক কোশ্চেন আমরা রিভিউ এক্সামে দিই। এখানে যেগুলো ভুল করবা রিভিউ এক্সামে সেগুলো ভুল করবা না। রিভিউ এক্সামে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেখান থেকে কিছু কোশ্চেন আমরা মডেল টেস্টে দিচ্ছি। তা রিভিউ এক্সামে যেগুলো ভুল করবা মডেল টেস্টে সেগুলো ভুল করবা না। আর মডেল টেস্টে যে ভুলগুলো করবা সেগুলো কখনো মেন এক্সামে ভুল করবা না। তাহলে তুমি না পড়লেও, তুমি জানোই না আজকে কিসের উপর পরীক্ষা, তুমি টাইম মতো ঢুকে পরীক্ষা দিয়ে দিবা। তো পিটু এই কাজটা কেন করে, কেন আমরা এই ন্যাচারাল লার্নিংটা প্রমোট করি, কেন আমরা এই ভুল করারকে প্রমোট করি? হুম? দেখো সাঁতার শিখতে গিয়ে আমরা পড়াশোনা করছি সাঁতার কিভাবে কাটতে হয়, হ্যাঁ, এম করছে কখনো সাঁতার কাটার ম্যানুয়াল? আব্বা লয়ে গেছি, কলসি লইয়া সাঁতার কাটছি, পানি খাইছি, মাটি ধরছি, হ্যাঁ, একটা সময় সাঁতার শিখে গেছি পানি টানি খায়া। ভুল করতে করতে কি শিখে গেছি। তুমি আমাদের এখানে না, তুমি যে যে কোনো জায়গায় যদি পড়ো বা নিজে নিজে যদি পড়ো, যে কোনো সময় তুমি লেকচার বুক পড়লা বা যে কোনো বই পড়লা, বই পড়া প্রশ্ন ব্যাংক থেকে বা যে কোনো প্রশ্ন ব্যাংক তুমি যেটা কিনবা সেখান থেকে ওই রিলেটেড তুমি প্রশ্ন প্র্যাকটিস করবা। তুমি দেখবা যে তুমি কয়টা পারছো। যেগুলো পারো নাই সেগুলো ব্যাখ্যাগুলো পড়ো, কোনটা ভুল হয়েছে সেটা তুমি দেখো। এরপর বই থেকে তুমি আরেকবার পড়ে ফেলবা। এই সিকোয়েন্স অনুযায়ী জীবন পড়বা। তুমি আগে লেকচারটা দেখলা, আমার স্লাইড গুলো পড়লা, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো সলভ করলা, ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করলা কয়টা তুমি পারছো, ব্যাখ্যাগুলো দেখো যেগুলো ভুল করছো, কয়টা ভুল হয়েছে তুমি আবার দেখো, এর বই থেকে আরেকবার পড়ে ফেলো। প্রত্যেকদিন রুটিন মাফিক এক্সাম দিবা। পরীক্ষা কত পাইলা এটা মোটেই গুরুত্বপূর্ণ না। তুমি ডেলি এক্সামে 20টার মধ্যে 20টা ভুল করছো, এই ভুলগুলো কেন করছো, ব্যাখ্যাগুলো কি, ব্যাখ্যাগুলো পড়ো, শুধু এগুলোর ব্যাখ্যাগুলো পড়ো কেন ভুল হলো। তাইলে 4 নম্বর ভুল কোনোভাবে করা যাবে না, যে এক্সাম মিস করা যাবে না, রেগুলার এক্সাম দিতে হবে। পিটিওতে আমাদের এখানে একটা কোর্সে যতজন ভর্তি হয়, যে স্টুডেন্ট গুলো সবগুলো ডেলি এক্সাম, সবগুলো উইকলি এক্সাম, সবগুলো সাবজেক্ট ফাইনাল, সবগুলো রিভিশন এক্সাম, সবগুলো মডেল টেস্ট দেয়, তাদের মধ্যে 90%ই প্রিলি পাস করে। 90% প্রিলি পাস করে। আমাদের এখানে 5,000 ভর্তি হইলে সেখানের মধ্যে হয়তো 300 থেকে 400 জন এই কাজটা করে। ওই 250-300 জনের প্রিলি টিকে। কারা টিকে? ওই যারা রেগুলার এক্সাম গুলো দেয় তারাই টিকে। ধাপে 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 তারা আগায় যায়। পড়ছি আর পড়ি নাই, ওরা এক্সাম দিয়ে দেয়, এবার ওরা আস্তে আস্তে আগায়। ভুল নম্বর 5, অতিরিক্ত তথ্যের স্রোত, কারেন্ট অ্যাফেয়ার্স ওইটা সেইটা, মানে শুধু নিউজ চারিদিকে, প্রথম আলো.কম, ফেসবুক, ইনস্টাগ্রাম, চারিদিকে শুধু তথ্য শুধু। এই এত তথ্যের স্রোত তোমার জন্য ক্ষতিকর। তোমার ব্রেইনে এত তথ্য ক্লব হয়ে যাচ্ছে, এটা চারপাশে ঘটে এত ঘটনা তোমার জানার দরকার নাই, কি ঘটতেছে না ঘটতেছে তোমার সবকিছু জানতে হবে না তোমার। যে জিনিসটা তুমি ঠিকঠাক করতে পারবে না, যেখানে তোমার কোনো ভূমিকা রাখার কোনো উপায় নাই, সেটা নিয়ে তোমার কম জানলেও চলবে। তথ্য আহরণ হইতে হবে সিলেক্টিভ। আমি যদি আমার কথা যদি বলি, আমি এখন কি নিউজ পড়ি, ব্যবসা বাণিজ্য রিলেটেড নিউজগুলো পড়ি।
ট্রাম্প যে ক্যারেক্টার দিবে পাগলামি করবে, সেটা 2 মাস আগে বলছিলাম, আমি বলছিলাম পাগলামি করবে। যত বলা হোক না কেন, ট্রাম্প আসলে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, ট্রাম্প আসলে ব্যবসা বাণিজ্য ধসে পড়বে, ও এটা পাগলা আছে একটা। 2 মাস আগে আমি আমার ক্লায়েন্ট যারা, তাদের বলছিলাম সব বিনিয়োগ উঠাই নাও, সব বিক্রি করে বসে থাকো। 2 মাস আগে করছিলাম। এখন এটা কেন করতে পারছি? কারণ আমি তো ট্রাম্পের রিপাবলিকান যে স্ট্র্যাটেজি, ট্রাম্প কি করতে পারে একটা আইডিয়া ছিল, পড়াশোনা করা ছিল এটা, যে সে কি কি সিদ্ধান্ত নিতে পারে সে। তাহলে সেই জিনিসপত্রগুলো নিয়ে পড়াশোনা করার কারণে আমার ক্লায়েন্টরা বেঁচে গেছে। তাহলে আমি আমার ক্লায়েন্টরা আমাকে থ্যাংক ইউ দিচ্ছে, আমাকে আরো বেশি পয়সা দিবে, যে ওর কারণে আমরা অনেক টাকা লস থেকে বেঁচে গেছি। তাহলে আমি ব্যবসা বাণিজ্য নিউজ না পড়ে যদি এখন যদি মিউজিকের নিউজ পড়তাম, সিনেমা, আমার সিনেমা মিউজিক নিউজের দরকার নেই আমার এখানে মধ্যে, আমার দরকার ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা আমার জানার দরকার। এটা আমি যদি ঠিকঠাক মতো যদি পড়ি, আমার ক্লায়েন্টরা খুশি হবে, আমাকে আরো বেশি বেশি করে পয়সা দিবে। আমার দরকার ব্যবসা বাণিজ্য নিয়ে নিয়ে নিউজ, আমার দুনিয়ার ওর আর কোথাও অন্য নিউজ আমার জানার দরকার নেই এই মুহূর্তে। তাহলে তুমি যদি বিসিএস ক্যাডার হবা, তুমি যেহেতু বিসিএস পরীক্ষা দিবা, এই রিলেটেড তথ্য আহরণ করতে হবে তোমাকে, এই রিলেটেড পড়াশোনা দরকার। তুমি পুরো দুনিয়া, সারা দুনিয়া তোমার কি করতেছে, এটা নিয়ে তোমার একটু ভাবনা চিন্তা একটু কমালেও চলবে। এখানে আমরা প্যারাডো প্রিন্সিপাল ইউজ করতেছি পড়াশোনার ক্ষেত্রে। দেখো, আমি প্রথম 2 দিন তোমাদেরকে বলছিলাম কি কি জিনিস বেশি করে পড়তে হবে। কেন এই কথাটা বলছিলাম? কারণ ওই জিনিসগুলো আমরা পড়তে 20% টাইম আমাদের যাবে। এই 20% টাইম দিয়ে আমরা 80% স্কোর কনফার্ম করতে পারবো। কিন্তু বাকি সবকিছু যদি আমরা পড়তে যাই, তার টাইম লাগবে 80%, আউটকাম আউটকাম হবে 20%। তাহলে আমি তোমাদের গত 2 দিন ওয়েবিনারে যে সকল টপিক বলছিলাম, জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট, সেই জিনিসগুলো যদি ফলো করো, তাহলে 20% মাত্র টাইম যাবে। দেখো, আমি যে সিস্টেমে বলছিলাম মেডিকেল সায়েন্স পড়তে তোমার 15 দিন লাগবে ম্যাক্সিমাম, 42-তে 15 দিনের মধ্যে অনেক সুন্দর করে মেডিকেল সায়েন্স পড়াইছি। কারণ আমরা জানি কি আসবে পরীক্ষায়, কোন জিনিসটা আসবে, কোন টপিকটা পড়তে হবে। তাহলে তুমি এই 20% টাইম দিয়ে 80% আউটকাম যেটা আনতে পারবা, তুমি সেটাই পড়বা। প্রত্যেকটা বিষয়, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলা, ইংলিশ। যেন আমাদের পিটিওতে এখন রিভিউ, রিক্যাপ সেশন চলতেছে বাংলা সাহিত্যের। আমি বলছি এখানের মধ্যে আমরা প্রাচীন যুগ পড়বো, মধ্যযুগ পড়বো, ওরা 11 জন পড়বো এখানের মধ্যে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য পড়বো, জুলাই বিপ্লব ভিত্তিক কিছু সাহিত্য রাইতে পড়বো, ক্লোজ। এগুলোই পড়বো আমি, এগুলো বললে আমার 80% নাম্বার এখান থেকে চলে আসবে আমার। আমি এখানের মধ্যে প্রগতিশীল রাইটার, উইটার, হ্যান ত্যান এত কিছু পড়ে আমার টাইম নষ্ট করার দরকার কি? আমার রিক্যাপ সেশনের মধ্যে প্রাচীন মধ্যযুগ, ওরা 11 জন, শেষ, কাহিনী শেষ, আমার এখান থেকে 80% চলে আসবে। ব্যাস। আমার রিক্যাপ সেশন হচ্ছে আমাদের পিটুতে, ইংরেজি সাহিত্যের মধ্যে বলে দেওয়া হয়েছে আমাদের টিচারকে, এই রিক্যাপের মধ্যে এগুলো গুলো পড়াবো, এগুলো থেকে আমাদের 80-90% আসবে, শেষ। তাহলে তুমি পড়াশোনার ক্ষেত্রে তোমাকে এইভাবে এমন টপিক পড়তে হবে যেখানে 20% ইফোর্ট দিলে 80% তোমার স্কোর তুমি কনফার্ম করতে পারবা। এভাবে তুমি হচ্ছে যে পড়াশোনাটা করা উচিত। যে কোনো সাবজেক্ট আগে দেখবা ক্রিম জিনিসপত্রগুলো কি কি, কোন কোন জায়গা থেকে তোমার বেশি কোশ্চেন আসবে সেটা আগে পড়ে ফেলবা। আমরা তোমাকে সাজেস্ট করবো লো ইনফরমেশন ডায়েট। এত ইনফরমেশন জানার দরকার নেই তোমার, বেশি ইনফরমেশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবেসিটি হয়, তোমার ব্রেইনের সাইজ বেড়ে যাবে। এত বেশি তথ্য যে তুমি নিচ্ছ চারপাশে, কোথায় কি করতেছে, নায়িকের কি হয়েছে, নায়কের কি হয়েছে, সাকিব খানের কি হয়েছে, কোথায় কি করতেছে, দুনিয়ার এত কিছু জানতে জানতে তোমার ব্রেইনের সাইজ বেড়ে যাচ্ছে। আর ব্রেইন তো তোমার জানো বড় হওয়ার জায়গা নাই, হাড্ডি আছে এখান দিয়া। তার ফলে তোমার ব্রেইন চাপ খায়, তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ, তোমার বুদ্ধি কমে যাচ্ছে তোমার। এত তথ্য তোমার ব্রেনের মধ্যে হিজি বিজি একদম গিজ গিজ করতেছে, তোমার এত তথ্য তোমার জানার কি দরকার? আবার আমার তোমার কথা ভাইরাল করে দিও না। আরফিন ভাই বলছে তথ্য বেশি পাইলে ব্রেন ফুলে উঠে। আরফিন ভাই তুমি কিছু জানে না, হ্যাঁ, বুয়া ডাক্তার মনে হয়। হ্যাঁ, মজা করে বলছি। তো কনজিউম লেস মিডিয়া, তোমার এত মিডিয়া এত কিছু জানার দরকার নেই, এত জ্ঞানী গুণী হওয়ার দরকার নেই তোমার। তোমার যা দরকার চাকরি করার জন্য অতটুকু তুমি জানবা, অতটুকু পড়বা। সো লেস ইজ অ্যাকচুয়ালি মোর। কারণ তুমি অল্প পড়তেছো, অল্প দেখতেছো, ইহাকেই বারবার পড়বা, বারবার রিভিশন দিবা, অল্পটাকে বারবার পড়ো। এই ভুরি ভুরি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ভুরি ভুরি এত পত্র পত্রিকা, এত কিছু দুনিয়া, এত কিছু পড়ার দরকার নেই তোমার। সিলেক্টিভ পড়াশোনা করবা, অপ্রয়োজনীয় কোনো নিউজ পড়বা না, অপ্রয়োজনীয় যে জিনিস জানা তোমার জন্য দরকার নেই, ওটা জানে মস্তিষ্ক, মস্তিষ্ককে অহেতুক লোড দেওয়ার দরকার নেই তোমার। হ্যাঁ? তোমার পক্ষে যা কিছু করণীয় আছে, তুমি হচ্ছে যে ওটুকু করার জন্য তুমি ট্রাই করবে। তোমার করণীয় কি আছে, তুমি কি করতে পারো এই ঘটনার মধ্যে? করণীয় থাকলে করো, না করলে বাদ দাও। ভুল নাম্বার 6, ডেডলাইন ফলো না করা। কবে পরীক্ষা হবে, কদিনের মধ্যে পড়া শেষ করব, এই ডেডলাইন ফলো না করা, এবং টাইম ম্যানেজমেন্টের সমস্যা। এই ডেডলাইন যারা ফলো করে না, ওদের প্রবলেমটা শুরু হয় ডেইলি এক্সামের মধ্য দিয়ে। আমার আজকে একটা লেকচার হইলে পরশুদিন তার পরীক্ষা। পিটিওতে আজকে যে লেকচার, এটা এই লেকচারের উপরে পরদিন রেকর্ড দেওয়া হয়, পরদিন পড়াশোনার জন্য টাইম দেওয়া হয়, তার পরদিন পরীক্ষা হয়, একদিন পরে পরীক্ষা হয় পিটিওতে। এখন এরা চিন্তা করে আজকে তো ক্লাস সে করে নাই, লাইভ ক্লাস করে নাই, আচ্ছা কালকে সকালে রেকর্ড দেখবো, রেকর্ড ভালো করে দেখে নাই। কয় আমি তো পরীক্ষা একদিন পরে, একদিন পরে রেকর্ডটা দেখবো। রেকর্ড দেখতে দেখতে বিকাল 4টা বাজায় ফেলছে। প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করার টাইম নাই।
কত যাক, প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করার টাইম হয় নাই, তাহলে আজ পরীক্ষা দিব না আজকে। এই যে ডেডলাইন মিস করা সে শুরু করলো, এই যে শুরু করলো, একদিনে পড়া জমাই ফেললো, পরের দিন গেল, পরের দিনের পড়াটা ক্লিয়ার না করে, মানে ক্লিয়ার করার আগে আগের দিনে পড়া নিয়ে সে বসলো, যে আগের দিনটা ক্লিয়ার করতে হবে। এবার দুটাই ক্লিয়ার হয় নাই, 2 দিনে পড়া জমে গেছে, 3 দিনে পড়া জমে গেছে, এরকম করতে করতে এক সপ্তাহ পড়া জমে যায়, এরকম করতে করতে পুরো একটা সাবজেক্ট জমে যায়। তাহলে ডেডলাইন যারা ফলো করে না এবং টাইম ম্যানেজমেন্টে যাদের সমস্যা, তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছাতে পারবে না, সমস্যা। এখন আমরা কি করলে ডেডলাইন ফলো করতে পারবো এবং টাইম ম্যানেজমেন্ট রিলেটেড আমাদের কিছু টিপস আমরা এখন শেয়ার করবো। দেখো, পার্কিনসন্স ল বলে যে কোনো কাজের জন্য টাইম যদি তুমি বাড়ায় দাও, তাহলে ওয়ার্কটা এক্সপান্ড করবে। দেখো, আমাদের সময় তোমার হচ্ছে যে, বিশেষ করে ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফে আমাদের সময় দেখা যেত প্রফের মাঝখানে অনেক গ্যাপ থাকতো, পরে আমাদের ফাইনাল প্রফে কিন্তু একদম গ্যাপ ছিল না। প্রফের মধ্যে যদি 7 দিন গ্যাপ থাকে কোনো সাবজেক্টে, কি করি আমরা? 7 দিন গ্যাপ থাকলে প্রথম ওই পরীক্ষাটা দিয়ে ওই দিন শুধু ঘুমানো, আরে টায়ার্ড লাগতেছে ঘুমানো, তারপর দিন শুধু সিনেমা দেখবো, কারণ আমরা অনেক টায়ার্ড, সিনেমা দেখতে হবে। তারপর দিন ছন্দু রেস্টুরেন্টে খেতে যেতে হবে। 4 নম্বর দিন যা পড়ার টেবিলে বসবো, 4, 5, 6 এবং 7 নম্বর দিনে পড়ার টেবিলে বসবো। 3 দিন আমরা নষ্ট করে দিচ্ছি। কিন্তু যদি বলা হয় যে দুটা পরীক্ষার মাঝখানে গ্যাপ হলো মাত্র 2 দিন, তখন কি হচ্ছে? তখন আগের পরীক্ষাটা শেষ কইরা আয়সাই ভাতটা খাইয়া বিকেলে একটা ঘুম দিয়ে সন্ধ্যায় পড়ার টেবিলে বসে যাচ্ছি আমরা, কারণ সময় নাই। সেই জন্য দুটা পরীক্ষার মাঝখানে 2 দিন গ্যাপ দিলে যতটুকু পড়া হয়, 7 দিন গ্যাপ দিলেও একই রকমের পড়া হয়। মিলাই নাও, তুমি তোমার লাইফে অনেক পরীক্ষা দিচ্ছ, 2 দিন গ্যাপ দিলে যা পড়া হয় 7 দিন গ্যাপ দিলেও সেম পড়া হয় তোমার। কেন হচ্ছে এরকম? কারণ আমাদের ব্রেন এইভাবে তৈরি, যখন 7 দিন গ্যাপ দিচ্ছে তখন তোমার কাজটা এরকম এক্সপান্ড করে ফেলে, কাজের ইন্টেন্সিটি কমে যায়, ইফোর্ট কমে যায়। কিন্তু সময় যদি কমায় দেওয়া হয়, কাজের ইন্টেন্সিটি বেড়ে যায়, ইফোর্ট বাড়া দিচ্ছ তুমি। তাহলে তুমি যে কাজটা করবা, দেখো, এই 8 ঘন্টা যে কাজটা করছে, ও 3 ঘন্টা সেম কাজ করছে, 2 ঘন্টা সেম কাজ করছে। তাহলে 2 ঘন্টা সেম কাজ কেমনে করলো? ও কাজের ইন্টেন্সিটি তার বেশি। 8 ঘন্টা সেম কাজ করছো, ইন্টেন্সিটি কম। তাইলে তুমি দিনের একটা লেকচার, আজকে রাতে একটা তুমি লেকচার ক্লাস করলা, পরের দিন পমোদোরো মেথডে 2 ঘন্টার মধ্যে ওটা শেষ করে ফেলবা। তুমি চিন্তা করবা যে আমি কেন লেকচারটা একদিনের জন্য ফালায় রাখবো, আমি 2 ঘন্টার মধ্যে আজকে লেকচারটা পড়ে ফেলবো, শেষ করে ফেলবো। 3 ঘন্টার মধ্যে এটা পড়ে শেষ করে ফেলবো, এরপর আমি অন্য কোনো কাজ করবো, অন্যদিকে মনোযোগ দিব। একটা লেকচার গোছাইতে 3 ঘন্টার বেশি লাগে না আসলে। তা 2 ঘন্টা যদি রাতে একটা ক্লাস করি, পরদিন 3 ঘন্টার মধ্যে আমি সেই লেকচারটা গোছাই ফেলবো, শেষ। আমি পরের দিনের জন্য জন্য ওয়েট করবো না। এটা গোছাই ফেলে পরের দিন আমি একদম ঠান্ডা মাথায় প্রশ্ন সলভ করবো, এটার উপর কি কি প্রশ্ন আছে দেখবো, টেলিগ্রাম গ্রুপের মধ্যে এমসিকিউ ডিসকাশনে কে কি প্রশ্ন করতেছে সেগুলো দেখবো আমি, বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক কিনবো, সেটা আমরা সলভ করব। কিন্তু যদি প্রথমে যদি ঠিক করে রাখি যে আমি একটা ক্লাস করলাম, কালকে এটা আস্তে ধীরে রেকর্ড দেখবো, পরদিন আমি হচ্ছে প্রশ্ন ব্যাংকের জন্য সলভ করার জন্য টাইম পাইলে করবো, নাহলে নাই। এভাবে করলে তোমাকে 3 দিনে যদি গ্যাপ দেওয়া হয় তুমি পারবা না। তাহলে পার্কিনসন ল অনুযায়ী আমরা হচ্ছে যদি আমরা নিজেরা যদি টাইম যদি কমাই দিই, তাইলে আমাদের ইফোর্টটা বেড়ে যাবে। তাহলে আর্টিফিশিয়াল ডেডলাইন সেট করতে হবে। তাহলে আজকে আমি রাত 11টা পর্যন্ত একটা লাইভ ক্লাস করলাম, কালকে সকাল 10টার দিকে রেকর্ডিংটা দিবে। না, আমাদের মনে হয় রাতে রেকর্ড দিয়ে দেওয়া হয়, এখন রাতে রেকর্ড দিয়ে দেওয়া হয়, আচ্ছা। তাহলে আমি আগামীকাল সকাল 10টা থেকে 12টার ভিতরে এই রেকর্ডটা একবার দেখে ফেলবো। ভোরে ঘুম থেকে উঠে, ভোরে ঘুম থেকে উঠে আগের দিনে লেকচার স্লাইডগুলো পড়ে ফেলবো। ভোরে ঘুম থেকে উঠে আগের দিনে লেকচার স্লাইডগুলো পড়ে ফেলবো। তাহলে কি করলাম? আজকে হচ্ছে আমাদের 8 এপ্রিল। তাহলে 8 এপ্রিল রাত 9টা থেকে 11টা পর্যন্ত একটা ক্লাস করলাম, করে ঘুমা যাব। সকাল 6টায় উঠে এই ক্লাসের স্লাইডগুলো পড়ে ফেলবো, স্লাইডগুলো পড়ে ফেলবো। পড়ে ফেলে রেকর্ড যদি রাতে দিয়ে দেওয়া হয়, তাহলে সকালবেলা রেকর্ডটা দেখে ফেলবো। রাতে যদি না দেয়, তাহলে যখন দিবে তখন রেকর্ডটা দেখে ফেলবো। দুপুর 12টার ভিতরে আমরা, দুপুর 12টার ভিতরে আমি আগের দিনের ক্লাস রেকর্ড লেকচার স্লাইড সব পড়ে ফেলবো। এরপরে বিকেলে বা ওদিন সন্ধ্যায় কি করব? আমি আমার যে পরীক্ষা হতো সেই পরীক্ষার জন্য প্রস্তুতিটা গ্রহণ করব। তাহলে আমি 9 এপ্রিল, 9 এপ্রিল আমি 12টা, দুপুর 12টার ভিতরে রেকর্ডটা করে একবার দেখে ফেলছি। দেখে ফেলার পরে এরপর আমি হচ্ছে যে 12টার পরে আমি আজকের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতিটা গ্রহণ করলাম। পরদিন আমি এই টপিকের উপর পরীক্ষা, 8 এপ্রিল লেকচারের উপরে তো আমাদের 10 তারিখ পরীক্ষা হয়, তাই না? একদিন পরে পরীক্ষা হয়। তাহলে 8 এপ্রিলের টপিকের উপর 10 তারিখ যে পরীক্ষাটা হবে, এবার আমি সুন্দর মতে 10 তারিখ সারাদিন
প্রশ্ন সলভ করলাম, আরো কিছু পড়লাম, হ্যাঁ, আর কিছু পড়ে টরে তার সন্ধ্যা সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে দিব। আমি অলওয়েজ সময়ের চেয়ে যতটুকু সময় দিয়ে যাচ্ছে নিজেকে আগে রাখবো। আমার উইকলি এক্সাম শনিবার হচ্ছে, শুক্রবারের মধ্যে আমি সব শেষ করে ফেলাবো। আমার সাবজেক্ট ফাইনাল হবে আমার হচ্ছে যে মে মাসের 5 তারিখে। আমি মে মাসের 3 তারিখের ভিতরে সব শেষ করে রাখবো, আমি 1 তারিখের ভিতরে সব শেষ করে রাখবো। এভাবে আর্টিফিশিয়াল ডেডলাইন সেট করে আমরা নিজেকে আগে রাখবো। এখন টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা যেখানে বলি বা আমি অনেক ব্যস্ত, এত কাজ এত কাজ, হ্যাঁ, তো ব্যস্ত মানে কি প্রোডাক্টিভ? সারাক্ষণ ব্যস্ত, ইজি কাজে বিজি। মনে রাখতে হবে বিশেষ হলো আমাদের চয়েস। আমরা বাধ্য না ক্যাডার হইতে, এটা আমাদের চয়েস। যেহেতু এটা আমাদের চয়েস, আমার বাসায় এত কাজ, বাচ্চা পালতে হয়, আমার হাজবেন্ড ওয়াইফ, আমরা হচ্ছে যে আর কেউ নাই হেল্প করার জন্য, হেল্পিং হ্যান্ড নাই কোনো এখানের মধ্যে, কেউ সাপোর্ট করতেছে না, অনেক কাজ করতে হয়। এখন এই জিনিসগুলো বললে তো আমি ক্যাডার হইতে পারবো না। আমাকে আমার এই ব্যস্ততা সামলাইয়া পড়ার টাইম বের করার চেষ্টা করতে হবে। কেমনে সামলাতে হবে সেটা চিন্তা করতে হবে আমাকে, কারণ আমার চয়েস এটা। তো তোমাকে আমি যদি বলি, তুমি যে ব্যস্ততার কথা বলো, তুমি প্রত্যেকদিন তাহলে কি কি করতে পারো তুমি? প্রত্যেকদিন আমরা কাপড় ধুই, প্রত্যেকদিন আমরা কাপড় কিন্তু ধুই না, আমরা কি করি? আমরা কাপড়গুলো রেখে দেই। প্রত্যেকদিন বাজার করি না, সপ্তাহে একদিন বাজার করি। এটা বলা হয় টাইম ব্যাচিং। তাহলে তো ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটির জন্য তুমি এরকম টাইম ব্যাচিং করতে পারো। তোমার তোমার যে গৃহস্থলীর কাজ, তুমি অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারো। ম্যানেজ করতে হবে তোমাকে, যাতে করে তোমার পড়াশোনার জন্য পর্যাপ্ত টাইম থাকে। এক রকমের কাজ সব একসাথে তুমি করে ফেলো। প্রয়োজন রান্না হেল্পিং এর না থাকলে তুমি একসাথে অনেক রান্না বান্না করে ফ্রিজে রেখে দাও, এবার গরম করে করে খাও। প্রয়োজনে তুমি বুয়ার হাতে রান্না খাও, বুয়ার হাতে বাটি খাও প্রয়োজনে। কি তোমার পড়াশোনার টাইম তোমাকে বের করে ফেলতে হবে। তুমি একটা টু ডু চার্ট তুমি ফলো করতে পারো, যে লিখবা আমি কি কি করব আজকে, তারপর ওয়ার্কিং ডান হয়েছে কিনা সেটা আমি কাজটা করব, এবং ওয়ার্কটা কমপ্লিট হলে সেটা কমপ্লিট লিখবো। তুমি আমাদের ভিডিও ডে প্ল্যানার আছে, এরকম এরকম ডে প্ল্যানার ফলো করতে পারো। তুমি আজকে সারাদিন কি করবা, তুমি লিখলে আজকে আমি সারাদিন এই করবো। আজকে সারাদিন আমি হচ্ছে যে সকালবেলা 6টা বাজে 2টা পমোদoro ম্যাথ করবো, 7টা বাজে 2টা পমোদoro ইংলিশ পড়বো, তারপর সকাল 8টা বাজে 2টা পমোদoro মেন্টালি পড়বো, সকাল 10টা বাজে 2টা পমোদoro কোশ্চেন সলভ করবো আমরা, হ্যাঁ। দিন সারাদিন সাজালে এভাবে আমি কি করবো সারাদিন। তারপরে তুমি এখানের মধ্যে প্রায়োরিটি কি লিখলা, আজকে আমার এক্সাম আছে, হ্যাঁ, আজকে আমার এটা এটা আছে, লিখলা। তুমি নোট নিলা যেখানে তুমি কতটুকু তুমি রান করতে পারছো, এটা ডান, 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 ডান। কোনটা আনডান সেটা লেখা রাখো, এটা আনডান। তুমি দিনে শিডিউল সুন্দর করে সাজাও, যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমি 4 থেকে 5টা পর্যন্ত পড়বো 3 ঘন্টায়। এই 3 ঘন্টায় 180 মিনিটের মধ্যে আমি 125 মিনিট মিনিমাম পড়বো। সকাল 10টা থেকে 12টার মধ্যে আমি 3 থেকে 4টা পর্যন্ত পড়বো। দুপুরের সময় প্রশ্ন সলভ করবো। বিকেলে 2টা পর্যন্ত পড়বো। সন্ধ্যার পর থেকে রাত 9টা পর্যন্ত 4টা পর্যন্ত পড়বো। রাত 9টা বাজে আমি এখানে লাইভ ক্লাস করবো। এখন যারা চাকরিজীবী ইন্টার্ন করে, তাদেরকেও তো ম্যানেজ করতে হবে। কিভাবে করবে? তারা সকালে আর্লিতে ঘুম থেকে উঠে সকালে 2 থেকে 3 ঘন্টা কাজে লাগাবে। চাকরিজীবী ওরা সকালে 2 থেকে ইন্টার্ন 2 থেকে 3 ঘন্টা পড়ে ফেলবে, অফিসে এনার্জি সেভ করবে। ইন্টারনেটকে দুনিয়ার সব কাজ দেওয়া হয় হাসপাতালের মধ্যে। তোমার যে কাজ আছে, তোমার বেডে কাজ আছে, ফলো আপ দিবা। তোমার বেডে যে কাজগুলো আছে কমপ্লিট করে তারপরে তুমি যা লাইব্রেরিতে যাবা বা কোনা চিপা যাবা, যায় তুমি পড়াশোনা শুরু করে দিবা। ওয়ার্ডে ঘুরাঘুরি করবে না, তুমি ওয়ার্ডে ঘুরাঘুরি করলে তোমার কাজ কাজ ধরে দিবে, এই করো সেই করো, হ্যাঁ, ব্লাড ব্লাড ম্যানেজ করো, সমস্যা বা টাকা উঠাও, এটা করো সেটা করো, ওই ফাইল নিয়ে যাও সেই ফাইল নিয়ে যাও, ওখানে কল নিয়ে যাও, ওখানে সেটা নাও। তোমার কাজ যেটা তুমি সেটা করবা। তোমার কাছে তাড়াহুড়ো করে করে তারপর তুমি যা এক জায়গায় বসে বসে তুমি পড়াশোনা করো, হ্যাঁ। তুমি কাজের ফাঁকে ফাঁকে প্রশ্ন সলভ করতে পারো, ফ্রি পাইলা। কারণ তোমাকে ম্যানেজ করতে হবে তো। তুমি এটা বলার তো কোনো স্কোপ নাই যে আমি ইন্টার নিতে ভাই আমি কেমনে বলবো। না, তুমি ইন্টার নিয়ে অবশ্যই তুমি সিদ্ধান্ত নিচ্ছ তুমি বিসিএস ক্যাডার হবা, তুমি স্পেশাল, তুমি টিকতে হবে। মনে রাখতে হবে তোমার আগেও অনেকে ইন্টারনেটে থেকে ক্যাডার হয়েছে, তুমিও পারবা। তাহলে কাজের ফাঁকে ফাঁকে তুমি প্রশ্ন সলভ করো, তুমি মাইন্ডসেট ঠিক করো যে আমাকে তো ম্যানেজ করতে হবে। শুক্র শনিবার কাজে লাগাও। ইন্টারনেটে শনিবারও কাজ থাকবে, শুক্রবার তুমি কাজে লাগাও। তুমি কোনো ক্লিনিকে খ্যাপ মারার দরকার নাই, খ্যাপ না মেরে ওই সময় তুমি পড়াশোনা করো। আমরা অনেক সময় তোমার হচ্ছে যে দেখা গেল ইন্টারনেটেই টুকটাক হয়তো কাজটা ঠিক হয় নাই, যদিও ইন্টারনেট টুকটাক হয়তো খ্যাপ মারতে গেছি, দুই এক বেশি 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 না, টুকটাক দুই একটা হয়তো তোমার দিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি। তো অনেকে অনেক খ্যাপ দেয় ইন্টারনেটে। খ্যাপ ট্যাপ না দিয়ে তুমি হচ্ছে যে কি করো, তুমি পড়াশোনা করো, ওই সময় ওইটা পড়াশোনা তুমি কাজে লাগাও। তাইলে ইন্টারনেটে যে মানুষ যে বলে আমি পড়াশোনার টাইম পাচ্ছি না, আর আমি এমন লোকও চিনি ইন্টারনেটে খ্যাপ মেরে 1 লাখ টাকা কামাই করার লোকজনকে আমি চিনি। আমার বন্ধু আছে ইন্টারনেটে খ্যাপ মেরে 1 লাখ টাকা জমা করছে, স্যালারির বাইরে। তাহলে ইন্টারনেটে খ্যাপ মেরে কেউ যদি 1 লাখ টাকা যদি জমাইতে যদি পারে, এত পরিশ্রম যদি করতে পারে, তা নিশ্চয় ইন্টারনেটেও পড়াশোনা করা যাবে। খ্যাপ মারা আরো বেশি কষ্ট না পড়াশোনার চেয়ে?
তাহলে চাইলে ম্যানেজ করে পড়াশোনা আসলে করা যায়। টাইম ম্যানেজমেন্ট যদি প্রপারলি করতে হয় তোমাকে স্লিপ ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হবে। স্লিপ ম্যানেজমেন্ট ঠিক মতো না করলে টাইম ম্যানেজমেন্ট কোনোদিন হবে না। কারণ সকালবেলা তুমি ঘুম থেকে উঠো যদি তুমি সকাল 10টা বাজে, তাহলে তুমি তো 4 ঘন্টা পিছাই বললা। তুমি যদি সকাল 8টা যদি ঘুম থেকে উঠো, তুমি অলরেডি 2 ঘন্টা পিছাই গেছো। ও সারাদিন তোমার আর কাজের বরকত করতে পারবে না। স্লিপ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা তুমি যে তুমি একটা রাইট ট্র্যাকে আসছো কিনা বুঝবা কখন জানো? যখন স্লিপ বিকামস অ্যান ইনকনভেনিয়েন্স। যখন ঘুমালে মন খারাপ লাগে, এত ঘুমাইলাম কেন আমি, হ্যাঁ কেন ঘুমাইলাম এত বেশি, এটা যখন তোমার মনে যখন একটা তোমার যখন একটা এই খারাপ লাগা সৃষ্টি করবে, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো। কিন্তু সারাক্ষণ শুধু পরে পরে শুধু ঘুমাও, এটা তো ভালো লাগতেছে তোমার, তার মানে তুমি রাইট ট্র্যাকে নাই। তুমি যদি ঘুম যদি ঠিকঠাক করতে না পারো, তুমি আমাদের 6 এম ক্লাবে জয়েন করো। পিটু 6 এম ক্লাব আছে, সেখানে সকাল 6টায় ক্লাস শুরু হয়। সকাল 6টায় একজন মেন্টর সেখানে ক্লাস নেয় বিভিন্ন টপিকের উপরে। তারপরে তোমার এখানের মধ্যে পড়া দেয়া হয়, পড়া ধরা হয়, হ্যাঁ। একটা বিশাল একটা কমিউনিটি আছে। সেই কমিউনিটির মধ্যে অনেক কালচারাল প্রোগ্রাম হয়, নাটক হয়, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তোমার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে, একটা বন্ডেজ ক্রিয়েট হবে অনেকের সাথে। হুম। দেখবা ওই বন্ডেজটার জন্য, ওই পরিচিত লোকগুলোর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠলে অটোমেটিক ভালো লাগবে। তুমি তো সকাল 6টায় ঘুম থেকে কখনোই তুমি উঠতে না। তো যখন তুমি পিটিএ 6 এম ক্লাবে যখন সকালবেলা চোখ মুছে যখন বসে যাবা, এবং সেখানে যখন টিচার সেশন নিবে, ওটা দেখলে তো ভালো লাগবে। যখন নাটক অভিনয় যখন শুরু হবে, নাটক যখন হবে, তো নাটকটা দেখতে ভালো লাগতেছে, তখন তোমার হচ্ছে যে ঘুম ঘুম লাগলেও দেখবে তুমি হচ্ছে যে ঘুম ভেঙে গেছে, তোমার ফ্রেশ লাগতেছে, এবং ওই দিন সারাদিন তোমার অনেক ভালো যাবে। তুমি যখন সকাল 6টায় ঘুম থেকে উঠে যাবা এবং পড়াশোনা শুরু করে দিবা পিটিও এর সাথে, তো ওই সারাদিন তোমার ভালো যাবে তোমার। কারণ তুমি সকালবেলা অলরেডি 2 ঘন্টা আগে আসো। এবং একটা সময় যে মনে হবে কি রে, আজকে আর কোনো কাজ নাই কেন, আমার হাতে এত সময় কেন, আমার সময় কাটতেছে না কেন। সকাল 6টায় ঘুম থেকে উঠলে তোমার মনে হবে যে আজকে আর কোনো পড়া নাই কেন, সব পড়া তো শেষ আমার, এত সময় কিভাবে আমি কাটাবো, এরকমই মনে হবে। তুমি পিটুয়ে 6 এম ক্লাবে জয়েন করতে পারো। ফেসবুকে সার্চ দিবা যে 6 এম ক্লাব, সার্চ দিয়া সেখানে আমাদের একটা পেজ পাবা 6 এম ক্লাব পিটুয়ে, সেখানে নক দিবা কেমনে কেমনে 6 এম ক্লাবে জয়েন করতে হয়, তোমাকে বলে দিবে। আমাদের পিটুয়ে.একাডেমি ওয়েবসাইটে 6 এম ক্লাবে এনরোল করার প্রসেস লেখা আছে, সেটার মাধ্যমে তুমি জয়েন করতে পারো। পিটুয়ে.একাডেমি আমাদের ওয়েবসাইটের মধ্যে 6 এম ক্লাবে জয়েন করার জন্য নির্দেশনা আছে। যেদিন জয়েন করবা 30 দিন পর্যন্ত তোমার এটা সাবস্ক্রিপশনের মেয়াদ থাকবে। এখন ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে গেলে তো সারাদিন খুব মানে জুড়ে নিয়ে আসে মানে হচ্ছে ঘুম ঘুম লাগে। পাওয়ার ন্যাপ নিতে পারো 15 থেকে 20 মিনিটের জন্য, জাস্ট পাওয়ার ন্যাপ। ন্যাপ নিবা 20 মিনিটের জন্য। আমারও মাঝে মধ্যে এরকম হয়, এখানের মধ্যে যেহেতু অনেক কাজ করতে হয় সকাল দিনের বেলা হঠাৎ করে মনে হয় একটু ঘুম আসে, 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছি। এই পাওয়ার ন্যাপটা এটা খুবই ইফেক্টিভ, এবং তোমার বডির স্ট্রেস এবং ইমিউনি সিস্টেমকে সে কিন্তু বুস্ট আপ করবে, স্ট্রেস কমাবে অনেক। যদি পাওয়ার ন্যাপ নিতে নিতে পারো, তো স্লিপ ম্যানেজমেন্ট তোমাকে এখানের মধ্যে মাস্ট বি করতে হবে। ডায়েট এবং এক্সারসাইজ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন অবশ্যই 10,000 স্টেপ হাঁটবা, অথবা তুমি 30 মিনিট তুমি হচ্ছে যে তুমি দ্রুত গতিতে হাঁটবা। তোমার ডায়েট প্ল্যানটা ঠিকঠাক করতে হবে। তোমার ডায়েট প্ল্যানের মধ্যে কার্বোহাইড্রেট কনজাম্পশন কমাইতে হবে, কার্বোহাইড্রেট তোমাকে কমাইতে হবে। তোমার ডায়েটের মধ্যে প্রোটিন বাড়াইতে হবে, প্রোটিন অ্যান্ড ফ্যাট বাড়াইতে হবে তোমাকে, প্রোটিন ফ্যাট বাড়াইতে হবে, ভেজিটেবল বাড়াইতে হবে, ফাইবার বাড়াইতে হবে। তাহলে প্রোটিন ফ্যাট ভেজিটেবলস ফাইবার যেগুলো সেগুলো বাড়াইতে হবে। কার্বোহাইড্রেট কমাইতে হবে তোমাকে, ফ্রেশ খাবার দাবার খাওয়া ট্রাই করতে হবে। এবং প্রতিদিন অবশ্যই তোমাকে ব্যায়াম করবা, ব্যায়াম করতে হবে, আধা ঘন্টা তুমি হাঁটবা জোরে জোরে। কেন এই কাজটা তোমাকে কেন করতে হবে? কারণ তোমাকে আমি যতই ফোকাস থাকতে বলি না কেন, দেখো তোমার ফোকাস অনেক হাই, ফোকাস অনেক হাই, মনোযোগ অনেক হাই, কিন্তু এনার্জি লেভেল তোমার লো। তুমি ডিটাচ থাকবা, তুমি তুমি কখনো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না। অনেক ফোকাস, অনেক তোমার মধ্যে অনেক প্রেরণা শক্তি, অনেক মোটিভেশন, অনেক কনফিডেন্স, কিন্তু এনার্জি তোমার নাই, এনার্জি তোমার লো। তাইলে তুমি ডিটাচ থাকবা। এনার্জিও লো, ফোকাসও নাই, তাহলে তুমি ইনডিসিশনে তুমি থাকবা। আর এনার্জি অনেক ভালো, এনার্জি অনেক ভালো, কিন্তু ফোকাস কম, তাহলে তোমার ডিস্ট্রাকশন, তাও তুমি পারবা না। এনার্জি অনেক বেশি, সারাক্ষণ প্রাণ চঞ্চল, অনেক কাজ করতে পারো, কিন্তু কোনো ফোকাস নাই, তুমি ডিস্ট্রাকশনে থাকবা, তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাইলে ফোকাসও হাই, ফোকাসও হাই এবং এনার্জি লেভেলও হাই। যদি হাই থাকে তাহলে তুমি পারপাসটা অর্জন করতে পারবা। এই জন্য তোমার ফিজিক্যাল ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। ফোকাস যদি ভালো থাকে, তোমার ফোকাস হাই থাকে, ওই অনুযায়ী যদি এনার্জি যদি না থাকে তোমার, তাহলে তুমি এই গোল্লার মধ্যে তুমি আসতে পারবে না। তাহলে এই পারপাস সার্ভ হওয়ার জন্য তোমাকে এনার্জি থাকতে হবে হাই, ফোকাসে থাকতে হবে হাই।
তাহলে তুমি এখানে আসতে পারবা। সেই জন্য তোমার স্লিপ, তোমার ডায়েট, এগুলো এত গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করার জন্য কিছু জিনিস তুমি পরীক্ষা পর্যন্ত অ্যাভয়েড করবা। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, অমুক মেসেঞ্জার, তমুক মেসেঞ্জার, নোটিফিকেশন অফ রাখবা। তোমার সারাদিন যতটুকু কাজে লাগবে ততক্ষণ তুমি করে তবে তুমি চলে যাবা। তো অনেকে ব্যবসা বাণিজ্য থাকতে পারে, হ্যাঁ, আমাকে অনেক নোটিফিকেশন চেক করতে হচ্ছে, মেসেজ চেক করতে হচ্ছে, সেগুলো তুমি চেক করে এরপর তুমি তোমার কাজে ফিরে যাবা। ইউজ ফেসবুক ফর এ কজ, কোনো কারণে ইউজ করবা। তুমি পিটু এর গ্রুপের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আছে, সেগুলো ফলো করতে পারো। আমাদের পেজে অনেক পোস্ট দেওয়া হয় গুরুত্বপূর্ণ, সেগুলো ফলো করতে পারো। এর বাইরে তোমার কোনো কিছু করার কোনো দরকার নাই। তুমি মাঝে মধ্যে ডিজিটাল ডিটক্স করতে পারো। ডিজিটাল ডিটক্স হলো এরকম যে তুমি সব রকম ডিজিটাল ডিভাইস প্ল্যাটফর্ম থেকে দূরে থাকলা 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য তুমি সবকিছু থেকে দূরে থাকলা, শুধু আমাদের ক্লাসটা করলা, লাইভে ভিডিও ক্লাসটা করলা। বাকি তুমি সবকিছু থেকে অফ থাকলা একদম। তুমি একদম কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, কোনো কিছু তুমি কোনো কিছু ইউজ করলে না, করে সব অফ রাখে তুমি 24 ঘন্টার জন্য নিজেকে ডিটক্স করতে পারো। দেখবে তোমার অনেক ফ্রেশ লাগবে, তোমার মনে হবে যেন মনোযোগ নতুন করে আবার তুমি ফিরে আসতেছো। এখন আসো, আমরা আজকে ক্লাসের বলছিলাম মারাত্মক একটা ভুলের কথা বলবো। সেটা ছিল ভুল নাম্বার 7। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন যে কথাগুলো বলবো এগুলো অনেক দামি কথা, লাখ টাকা দিয়ে কিনতে পারবে না। দেখো, পৃথিবীতে গরিব হয়ে জন্মানো এটা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া অপরাধ। পৃথিবীতে গরিব হয়ে মারা যাওয়া, গরিব হয়ে বা গরিব থেকে মারা যাওয়া এটা একটা ক্রাইম, এটা অপরাধ। গরিব হয়ে জন্ম নিতে পারো। পৃথিবীতে বেশিরভাগ মানুষ কেন গরিব হয়ে মারা যায়? কারণ ওরা বিনিয়োগ জিনিসটাকে বোঝে না। ওরা বিনিয়োগ মানে বুঝে হচ্ছে টাকা জমানো, ব্যাংকে ডিপিএস করা বুঝে। ওরা বুঝে বিনিয়োগ মানে টাকা জমানো, ব্যাংকে ডিপিএস করা। ওরা স্কিলের পিছনে কোনো বিনিয়োগ করে না। হ্যাঁ, আমি 2020 সাল থেকে স্টক মার্কেটে বা দীর্ঘদিন বাংলাদেশ স্টক মার্কেট ফলো করছি। এখন দুবাই মার্কেট এবং ইউএস মার্কেট দেখি একটু। হ্যাঁ, অসংখ্য মানুষকে দেখি যে, বিশেষ করে বাংলাদেশের মার্কেটে আমি বেশি দেখছি, ও 5 লাখ টাকা ভুলভাবে বিনিয়োগ করবে। 5 লাখ টাকা ওর ওর ইচ্ছে মতো আন্দাজি মন্দাজি বিনিয়োগ করবে। সে কোন কোন ব্যাংকে এফডিআর করছে, সেই ব্যাংকে কোনো টাকা দিচ্ছে না তাকে, উল্টা পাল্টা বিনিয়োগ করছে, সে কোনো পড়াশোনা করে নাই, উল্টা পাল্টা শেয়ার কিনছে সে। হ্যাঁ, বলতো শেয়ার ব্যবসা ফাটকা নাকি। সে 5 লাখ টাকা ভুলভাবে বিনিয়োগ করে 50,000 টাকা লস করতে রাজি আছে। 1 লাখ টাকা লস করে, 2 লাখ টাকা, 3 লাখ টাকা লস করে, পুরো টাকা লস করে নাকি, 4 লাখ টাকা লস করছে 5 লাখ টাকা বিনিয়োগ করে। কিন্তু ও 5,000, ওকে যদি বলা হয় যে ভাই আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করার আগে একটু 5,000 টাকা খরচ করে একটা কোর্স করেন, ভালো করে একটা মার্কেটের উপরে একটা কোর্স করেন, কোর্স করলে আপনি 1 লাখ টাকা প্রফিট করতে পারবেন, সে বলবে আমি কোর্স করতে এখন করবো না, আগে টাকা হোক তারপরে করবো। মানে হচ্ছে একজনের অসুখ হয়েছে, এখন তাকে ওষুধ খাওয়া লাগবে। হ্যাঁ, সে বলতেছে আমার অসুখটা ভালো হোক, তারপরে ওষুধ খাবো আমি। আরে বেটা, তোর তাকে ওষুধ খাইতে হবে তারপর তুই ভালো হবি। তাহলে কে যদি স্টক মার্কেট থেকে প্রফিট করতে হয়, তাকে আগে হাজার হাজার টাকা খরচ করতে হবে কোর্সের পিছনে, লার্নিং এর পিছনে। মার্কেটটা বুঝতে হবে, মার্কেটটা বোঝার পরে তারপরে সে প্রফিট করতে পারবে। কিন্তু না, সে আন্তাজি মুন্তাজি সে নিজের ইচ্ছা মতো সে বিনিয়োগ করবে, লস করলেও তার কোনো আপত্তি নাই। সব আপত্তি হলো কোর্স করাতে তার আপত্তি, কোন একটা সাবস্ক্রিপশন কিনতে তার আপত্তি, কারো পরামর্শ নিতে তার আপত্তি। না, পরামর্শ নিব না, আমি কোনো টাকা কেন খরচ করবো আমি। এই জন্য স্টক মার্কেট থেকে সে প্রফিট করতে পারতেছে না। প্রতি মাসে আমার কত কিছু সাবস্ক্রিপশনে কত টাকা যাচ্ছে, কোনো হিসাবই নাই। তার বিনিময়ে আমি লাভ করতেছি না, আমার ক্লায়েন্টদের লাভ করে দিচ্ছি না। তো ওটা না করলে তো আমি লাভ করতাম না। আমি যে বলে আমি নিজের মতো আন্দাজে মতো বিনিয়োগ করবো, তখন ও যে ধরা খাইতাম, তখন মার্কেট যখন ক্রাশ করলো ধরা খাইতাম তখন। এখন দেখো যে, আমরা যখন তোমার হচ্ছে কোনো কোর্সের কথা যখন বলি, যে অনেকে বলে যে ভাই আমি কোথাও কোর্স করবে কিনা। হ্যাঁ, তো এখানের মধ্যে হচ্ছে যে কমন যে কথাটা, আরে কোথাও কোর্স করার দরকার নাই তোমার, তুমি ইউটিউব থেকে পিটু ভিডিও দেখলেই হবে তুমি। তো পিটু কি কোচিং না? বা তুমি ইউটিউবে যার ভিডিও দেখতেছো সেটাও তো একটা কোচিং। এই ভিডিও তাহলে সেই দিছে যে আপলোড করছে সে এখানের মধ্যে। তাহলে আমরা যে বলতেছি যে এই কোচিং ব্যবসা করতেছে, ও কোর্স ব্যবসায়ী, ওরা খুব খারাপ লোক ওইটা। সে মেডিকেল ভর্তি পরীক্ষা সে কোথাও কোচিং করছে কোথাও? আচ্ছা, কোচিং করে না, সে ফ্রিতে পরামর্শ নিছে, সে পরামর্শ তো নিছে, বড়বাদে পরামর্শ নিছে সে, তার সিনিয়র বড়বাদে পরামর্শ নিছে, ডেমো খাইছে তাদের কাছ থেকে সে। পরামর্শ ছাড়া সেই জায়গায় আসে নাই। পার্থক্য হচ্ছে পরামর্শ কেনার জন্য কে টাকা খরচ করতে যাচ্ছে, কে খরচ করতে যাচ্ছে না। কিন্তু আমি কারো কোনো পরামর্শ নিব না, পরামর্শ ছাড়াই আমি একদম এখন হয়ে গেছে, আমি এই পর্যন্ত চলে আসছি। সে হাই স্কুলে পরামর্শ নেয় নাই কারো, এসএসসি পরীক্ষায় পরামর্শ নেয় নাই, ইন্টারমিডিয়েটে সে পরামর্শ নেয় নাই, মেডিকেলে পরামর্শ নেয় নাই, মেডিকেল ভর্তি পরীক্ষা সে পরামর্শ নেয় নাই, মেডিকেল আসে সে পরামর্শ নেয় নাই। এখন যখন বিসিএস বা কোনো তোমার জব কোর্সের কথা আসতেছে, তখন সে এবার এবার সে খুবই তোমার ইয়ে হয়ে গেছে, সচেতন হয়ে গেছে যে ওরা কোর্স ব্যবসায়ী, ওরা খুবই কোর্স সেলার। দুনিয়ার সবকিছু তো ব্যবসা আসলে, তাই না?
তুমি কি ফ্রিতে জব করবে? তুমি তো সেল করতেছো নিজেকে, তুমি সার্ভিস সেল করতেছো না। তুমি ক্যাডার হতে যাচ্ছ, তুমি কেন ক্যাডার হবা? তুমি গভর্নমেন্টের কাছে একটা সার্ভিসটা সেল করবা, তার বিনিময়ে গভর্নমেন্টের কাছে তুমি স্যালারি নিবা। তুমি তো ফ্রিতে খাটার জন্য কাজ করতেছো না। তাহলে কেউ যদি ডাক্তার কাছে যদি যায়, আমরা কি বলি তাকে যে ডাক্তার চিকিৎসা ব্যবসায়ী, যাওয়ার দরকার নাই, তুমি সরকারি হাসপাতাল থেকে ফ্রিতে চিকিৎসা পাবা। এখন যার টাকা আছে সে প্রাইভেট থেকে সরকার ডাক্তার থেকে চিকিৎসা নিবে। কেউ যখন যায় প্রাইভেট থেকে যখন টেস্ট করে, আমরা কি বলতেছি তুই প্রাইভেট থেকে টেস্ট করার দরকার কি, তুমি যাই ফ্রিতে সরকারিতে কিছু টেস্ট মেস্ট করে ফেলো, হয়ে যাবে, এটা বলতেছি না আমরা। নির্ভর করবে কার প্রয়োজন কার প্রয়োজন নাই। এখন কোচ আসলে করে এটা কি? যদি পৃথিবীতে কোচের প্রয়োজন না থাকে, আমি আজকে যে সেশনে নিচ্ছি তোমাদেরকে, এখানে অনেকগুলো কথা বলছে। আমি কোচ কাঞ্চনের স্লাইড থেকে আমি ওনার একটা কোর্স করছি। তাইলে উনি বিজনেস কোচ, আমি ওনার থেকে অনেক কিছু শিখছি। দুবাই এসো, আমি অনেকের অনেক কোর্স করার ট্রাই করি, অনেক এখানে মতো সেশনে জয়েন করার ট্রাই করি, অনলাইন বিভিন্ন সেশনে জয়েন করার ট্রাই করি, মার্কেট বোঝার ট্রাই করি। আমি সেটার পিছনে আমার টাকা খরচ হচ্ছে, আমার তাই ওটা করে তো আমি তাই করতেছি। এখন দুনিয়ার শ্রেষ্ঠ ফুটবল টিমে কিন্তু কোচ রাখে কেন? তাহলে ওদের কি কোচের দরকার নাই? ক্রিকেট টিম ফুটবল টিম কোচ কেন রাখতেছে? কোচের যদি দরকার না থাকতো, নিশ্চয়ই কোচের দরকার আছে। কোচ কি করে আসলে? কোচ যেটা করে, তোমার স্কিল আছে তোমার, কোচই করে কোচের স্ট্র্যাটেজি ঠিক করে এবং সিস্টেম ডেভেলপ করে। ওই সিস্টেমের মধ্যে দিয়ে যখন আগায় কেউ, তখন সে সহজে তার গন্তব্যে পৌঁছাতে পারে। এখন আমাদের বিগ প্রবলেমটা কোন জায়গায়? বিগ প্রবলেমটা হচ্ছে এই পাজলটা মিলানোর জন্য তোমার কাছে সব আছে, ইনস্ট্রুমেন্ট আছে তোমার কাছে, তোমার কাছে ইউটিউব ভিডিওস আছে, বই আছে, সবকিছু আছে তোমার কাছে, হ্যাঁ সবকিছু তোমার কাছে আছে। কিন্তু এই পাজলটা মিলানোর জন্য তুমি যেই ছবিটা দেখে মিলাবা, সেই ছবিটা তোমার কাছে নাই। সেই জন্য সব কন্টেন্ট থাকা সত্ত্বেও, ইউটিউবে ফ্রি ভিডিওস আছে, বই আছে, সবকিছু আছে, সেটা সব থাকার পরেও পাজলটা অনেকেই মিলাতে পারতেছে না। আবার এনভায়রনমেন্ট অনেক বড় একটা ব্যাপার। যে আমি যখন একলা যখন পড়তেছি, তখন আমাদের অনেক চিন্তা ভাবনা কাজ করতেছে, যে হচ্ছে যে আজকে পড়তে ভালো লাগতেছে না, আজকে পরীক্ষা দিব না। তো যখন আমি টেলিগ্রাম গ্রুপে ঢুকে দেখতেছি যে আমার সমসাময়িক আর অনেকে অনেক পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে, ভালো করতেছে, তাহলে আমিও পড়ি। তাহলে আমার 6M ক্লাবের লোকজন আমাকে ডাকে দিচ্ছে, ওদের সাথে একসাথে তাহলে আমি পড়ি। এটা পাওয়ার প্রিন্সিপাল। যে তুমি যেই পরিবেশে থাকবা, যে এনভায়রনমেন্টে থাকবা, হ্যাঁ। আমি যদি ভালো ব্যবসায়ী হতে চাই, আমাকে ব্যবসায়ীদের সাথে থাকতে হবে আমাকে। আমি যদি ব্যবসায়ীদের সাথে না থাকি, আমি ব্যবসা শিখতে পারবো না, আমার মনটা ছোট থাকবে, আমি রিস্ক নিতে পারবো না, আমি বড় ডিসিশন নিতে পারবো না। আমি যদি ব্যবসায়ী হতে চাই, আমাকে ব্যবসায়ীদের সাথে ঘোরাঘুরি করতে হবে, ওদের সাথে মিটিং করতে হবে, ওদের সাথে আইডিয়া ওদের সাথে শেয়ারিং করতে হবে, তখন আমি ভালো ব্যবসায়ী হতে পারবো। তাহলে তুই যখন একটা এনভায়রনমেন্টে যখন থাকবা, সবাই পরীক্ষা দিচ্ছে, আমি কততম হইলাম, ও পারতেছে কেন, আমি পারতেছি না কেন, তাহলে আমাকে ওর সাথে পড়াশোনা করতে হবে। তুমি একটা পরিবেশের মধ্যে থাকবা, এই পরিবেশটা একটা কোচিং তোমাকে প্রোভাইড করবে। কোচিং যে কাজটা করে, বাজারে অসংখ্য বই আছে, ইউটিউব ভিডিওজ আছে, সবকিছুই আছে। তাহলে বাজারের সবগুলো কন্টেন্ট ইকুয়ালিটি ক্রিয়েট করতেছে, সবাইকে সমান করে দিচ্ছে। কিন্তু সবাই সমান সুবিধা পেয়েও এই লোক খেলা দেখতে পারতেছে না। এর একটু বেশি সার্ভিস লাগবে, বেশি কেয়ার লাগবে। কোচিং আসলে যে কাজটা করে, ওকে একটু, ওকে ডাইস দুইটা দিছে, ওকে একটা দিছে, ওর দরকার নাই। ওর প্রয়োজন আসলে এখন ও খেলা দেখতে পারতেছে, ও দেখতে পারতেছে। কোচিং জাস্ট ওর প্রয়োজন ছিল, ওকে হেল্প করছে ওকে এখানের মধ্যে। তাহলে কোচিং আসলে এখানের মধ্যে কি করে? কোচিং একটা স্ট্র্যাটেজি ঠিক করে, একটা টার্গেট সেট করে, সেট করে অনুশীলন করাই। যে আজকে এতটুকু পড়বো, কালকে এতটুকু, পরশু এতটুকু, এই সপ্তাহে এতটুকু, এই সাবজেক্টে এতটুকু পড়বো। একটা টার্গেট সেট করে। যে পড়াটা তুমি একলা গোছাতে পারতো 10 দিনে, 10 দিন লাগতো তোমার কোচিং, সেটা হয়তো তোমাকে 2 ঘন্টা ক্লাসে গোছাই দিবে। এই 10 দিনে গোছাইতে এটা 2 ঘন্টার মধ্যে তুমি গোছাই দিলে, তুমি এখন স্লাইড গুলা পড়লা, ওই কন্টেন্টটা তুমি পড়লা। তো নিজেকে যদি গোছাইতে হইতো কোনটা কারেক্ট, এখানে কোনটা ভুল, কোনটা কোন সোর্স থেকে আসছে, এত গবেষণা করতে তোমার 10 দিন লাগতো। কোচিং 2 ঘন্টা ক্লাসে তোমাকে সেটা গোছাই দেয়। এবার একদিনে তুমি এটা পড়ে ফেলতে পারো। তাহলে কোচিং তোমাকে কি করছে? তোমাকে সময়টাকে তোমাকে আগায় দিচ্ছে। মানে 10 দিনের পড়া তোমাকে একদিনের মধ্যে তোমাকে পড়ায় দিচ্ছে। তুমি কি পড়বা কি পড়বা না, তথ্যের মহাসাগর থেকে ঠিক কতটুকু পড়বা, ও কোচিং তোমাকে কতটুকু গোছায় দেয়। আর যে চাকরিটা তুমি পাইতা নিজে নিজে পড়ে তুমি পাইতা, সেটা 2 বছর হয়তো পরে পাইতা। তুমি কোথাও ভালো কারো কোর্স নেওয়ার কারণে, কোনো কোচিং নেওয়ার কারণে ভালো, তুমি তো 2 বছর আগে পাইতা, তুমি আগে পাইয়া যাবা। তুমি তুমি জাস্ট তোমার যেটা সময় বেশি লাগতো, তোমার টাইমটা তুমি এখানে সেভ করতে পারবা। আমার সাজেশন থাকবে, তুমি যদি কোথাও কোচিং করো, তুমি যেখানেই পড়ো না কেন, যেটা ক্যানভাসার, ক্যানভাসার টাইপ জায়গায় পড়িও না। যারা সস্তায় পড়ায় ওরকম জায়গায় পড়িও না, এটা তোমার কেরিয়ার। যারা সস্তায় পড়ায় ওদের টার্গেট থাকে কি, আমি অনেক বেশি স্টুডেন্ট পড়াবো এখানের মধ্যে, তো ফি যেহেতু কম, ফি যেহেতু কম 2-3 হাজার টাকা, সার্ভিস নিয়ে অসন্তুষ্ট হইলেও কেউ কিছু বলবে না। আর 2-3 হাজার টাকা গেলে গেছে। যেটা ফি বেশি, সেটা নিয়ে মানুষ কিন্তু খুব কনসার্ন থাকে। আর 32 বছর বয়সে তুমি যে যে চাকরিটা পাইবা, এটা ফল ভোগ করবো বাকি জীবন। তো আমি যেটা মনে করি যে ফার্স্ট ক্লাস একটা লাইফ কাটানোর জন্য, একটা জব, ফার্স্ট ক্লাস একটা জবের জন্য
একটা মানুষ 15-20 হাজার টাকা বিনিয়োগ করার একটা মনোভাব রাখা উচিত। 15-20 হাজার টাকা আমি একটা ফার্স্ট ক্লাস জবের পিছনে আমি একটা বিনিয়োগ করবো। তোমার যদি বিশ্বাস হয় যে কেউ ভালো পড়ায়, এরা তো অনেক ভালো পড়ায়, এরা আমাকে গাইড দিতে পারবে, তাহলে 15-20 হাজার টাকা নিয়ে কেন ভাবতেছি? ভবিষ্যতের কথা আমি ভাববো। এই ভবিষ্যতে আমি আরো অজস্র 15-20 হাজার, তোমার হচ্ছে যে আমি আরো 15-20 লাখ, আমি কয়েক কোটি টাকা কামাই ফেলতে পারবো আমি। তাহলে আমি 15-20 হাজার টাকা আমি কেন খরচ করবো না আমি এখানের মধ্যে? অলওয়েজ স্টে হাংরি। তুমি যে পরিস্থিতিতে আসো এটাকে ওভারকাম করার ট্রাই করো, যে আমি হচ্ছে যে আমি এই পরিস্থিতি চেঞ্জ করতে হবে আমাকে, আমি নিজেকে আপগ্রেড করব, আমি যেখানে আছে সেখান থেকে আরো আপগ্রেড করতে হবে আমাকে। তুমি যদি প্র্যাকটিসে যদি অনেক বেশি ঘাম ঝরাও, যুদ্ধে তোমার কম রক্ত ঝরবে। পিটুতে আমরা এই কাজটাই করি। পিটুতে আমরা এত বেশি প্রশ্ন সলভ করাই, এত বেশি পরীক্ষা নেই, যাতে করে আমাদেরকে অনুশীলনে বেশি ঘাম ঝরানোর কারণে মূল পরীক্ষায় তোমার রক্ত অনেক কম ঝরবে। আর প্রিপারেশনে নেওয়ার সময় তোমার এটা এত কষ্ট, এত কিছু, এটাকে তুমি কল্পনা করবা যে আমার সাকসেসের পথে এটা একটা ব্রিজ। এই ব্রিজটা যত স্ট্রং হবে, আমার জার্নিটা তত স্মুথ হবে। প্রস্তুতি যত ভালো হবে আমার, আমি তত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে আমার জন্য তত আরাম হবে। সো ইউ, দ্য অনলি পার্সন ইউ আর ডেস্টাইন টু বিকাম ইজ দ্য পার্সন ইউ ডিসাইড টু বি। তুমি যেরকম ব্যক্তি হওয়ার জন্য, যেরকম কেরিয়ার কেরিয়ার করার জন্য তুমি হচ্ছে ডিসাইড করবা, তুমি ঠিক সেরকম দিকে যাওয়াই তোমার নিয়তি, তুমি সেদিকে তুমি যেতে পারবা। তুমি এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। তো আমাদের গত 3টা সেশন মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।